আচ্ছা, লাস্ট ডেতে আমরা করেছিলাম বেসিক ইফ। আজকের আমরা একটু কমপ্লেক্সের দিকে যাব। কমপ্লেক্স বলতে ইফের একটাই কাজ হচ্ছে লজিক টেস্ট করা, ইদার এটা ট্রু হবে অর ফলস হবে। এই ট্রু ফলস এর সাথে আরো দুটো জিনিস আমাদের অ্যাডিশন হয় অ্যাজ বেসড অন পারমুটেশন কম্বিনেশন, যেটাকে বলা হয় অ্যান্ড এবং অর ফাংশন। অ্যান্ড ফাংশনের কাজ হচ্ছে, বা যখনই আমরা সাবসিকুয়েন্ট দুটো ফাংশন ইউজ করছি ইনক্লুডিং ইফ এর মধ্যে, এই দুটো ফাংশন তখনই কাজ করে যখন লজিক গ্রেটার দ্যান ওয়ান হয়, মানে একটার বেশি লজিক থাকে। সাপোজ ধরে নিচ্ছে আমাদের কাছে দুটো লজিক আছে, অ্যান্ড এর কাজ হচ্ছে বোথ লজিক শুড বি ট্রু, মানে দুটো লজিকই আমার ঠিক হতে হবে বা ইয়েস হতে হবে। লজিক বলতে কি কন্ডিশন বোঝাচ্ছেন? হ্যাঁ, কন্ডিশনটাই লজিকের ক্ষেত্রে ধরছি। যেরকম দেখানো হচ্ছে যে ঠিক আছে, আমি যখন ইয়েতে আসবে এক্সাম্পলে আসবে তখন বলছি, আগে থিওরিটা বুঝিয়ে দিই। অরের ক্ষেত্রে কি, অর কাজ করা হচ্ছে ইদার ট্রু অর ফলস, বা এইটা ফলস হলো মানে ফার্স্ট টাইম এটা ট্রু হলো, সেকেন্ড টাইম এটা ফলস হলো, অর ফার্স্ট টাইম এটা ফলস হলো, সেকেন্ড টাইম এটা রাইট হলো, মানে যে কোনো একটা ট্রু হলেই হবে, যাকে বলা হয় ইংলিশের ভাষায় ইদার অর। এই ফরমেশনে চলে। এখানে দুটো কি ট্রু ভ্যালু হতে হবে, এখানে যে কোনো একটা, সেখানে যদি 100টা আমার কাছে কন্ডিশন থাকে তার মধ্যে একটা কন্ডিশন রাইট হলেই আমার কাছে রেজাল্ট আসবে। এই হচ্ছে ইফ এর সাথে আমার অ্যান্ডের অ্যাডিশনাল। এবার এতে যাওয়ার আগে কিছু কিছু বেসিক ইফের মধ্যে কমপ্লেক্সিটি কিরকম আসে ধরছি। একজন ডেটা অ্যানালিস্টের কাজ হচ্ছে শুধুমাত্র কোনো রিপ্রেজেন্ট করা না, কোনো ফাইল তৈরি করে দেওয়া সেটা না। তার প্রাইম কাজ হচ্ছে ডেটা গ্যাদারিং, দেন ডেটা ক্লিনিং, থার্ড স্টেপ হচ্ছে তার কাছে গিয়ে সে একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন করবে। ভিজুয়াল রিপ্রেজেন্টেশন তখনই সে পারবে যখন সে স্ট্যাটিস্টিক্সটা খুব ভালো বুঝতে পারবে এবং ডেটা পয়েন্টস এবং ডেটা কি বলতে চাইছে সেটা সে ভালো বুঝতে পারবে। এইগুলোর আগে যেটা আমার জানা দরকার সেটা হচ্ছে ডেটা ক্লিনিং এর পার্ট। আমরা প্রথম দিনের ক্লাসে কি দেখলাম, যে বেসিক কিছু ওয়ার্ক করছে যেগুলো প্রি ডিফাইন্ড ফরম্যাট, এখানে ক্লিনিং পার্ট নেই। এবার ডেটা ক্লিন বলতে যেটা আমাদের ইউটিউব বা ফেসবুকে বিভিন্ন রকম রিলস এর মাধ্যমে লোকের কাছে একটা ভ্রান্ত ধারণা যায় যে কিছু রকম টেক্সট ডেটা আছে, সেটাকে কিছু একটা ফর্মুলা ইউজ করলাম, সমস্ত একটা সেলের জিনিস ধরলাম, এই সেলের যে টোটাল ডেটাটা বিভিন্ন কলমে চলে গেল, সেটা মাত্র একটা পার্ট, তাকে এক্সেলের ভাষায় বলা হয় টেক্সট টু কলম। বা ডেটা ক্লিনিং মানে হচ্ছে একটা হিউজ অ্যামাউন্ট অফ ডেটাকে মাল্টিপল কিভাবে সার্চ করাটাও কিন্তু ডেটা ক্লিনিং এ পড়ে, যাকে উইন্ডোজের ভাষায় আমরা বলি ওয়াইল্ড কার্ড সার্চ। ওয়াইল্ড কার্ড সার্চ কি, যেমন উইন্ডোজ অনেক সময় কোনো ফাইল ইউজ না পেলে স্টার, পার্সেন্টেজ এসব ইউজ করে থাকি, আন্ডারস্কোর, ডবল আন্ডারস্কোর, এগুলোকে বলা হয় ওয়াইল্ড কার্ড। ওয়াইল্ড কার্ড কেন আমরা ইউজ করি? ওয়াইল্ড কার্ড ইউজ করি, ধরছি আমার কাছে একটা ফাইল আছে যেটা হচ্ছে অডিট রিপোর্ট। এবার অডিট রিপোর্ট সেটা ফাইন্যান্সিয়াল ইয়ার 23-24, 22-23, 21-22, যে কোনো একটা ইয়ারের হতে পারে। আমার কোনো কারণে ইয়ার মনে পড়ছে না, বাট আমি জানি ফাইলটার নাম অডিট রিপোর্ট বলেই আছে, সাফিক্সে বা প্রেফিক্সে সেটা ইয়ার নাম থাকতে পারে। তাহলে আমি কোনো ওয়াইল্ড কার্ডে শুধু লিখে দিলাম অডিট রিপোর্ট। তাহলে অডিট রিপোর্ট সম্বন্ধে যত ফাইল, ইদার আমার ক্লাউডে যদি সার্চ করি ক্লাউডে, ওর আমার যেসব সেটা ড্রাইভ আছে মানে হার্ড ডিস্ক আছে সেখানে সার্চ করলেও এক্সিস্টিং ফোল্ডারে যেখানে থাকুক আমার ইমিডিয়েট শো করবে। সেরকমই এই যে আজকে আমাদের যত ডেলিভারি বা মার্কেট প্লেস, যাকে ই কমার্সের ক্ষেত্রে বলি, ই কমার্সে কি হয়, প্রতিদিন ডেটা জেনারেট হয়, প্রচুর ডেটা আসছে। আমরা একটা ভালো ভাষা কি জানি, আরটিও মানে রিটার্ন টু অরিজিন, মানে কেউ ক্যাশ অন ডেলিভারি করলো, সেটা কেউ হয়তো অ্যাকসেপ্ট করলো না, ফোন পিক আপ করলো না, বা ফলস অর্ডার হয়েছে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত,
তাহলে রিটার্ন টু অরিজিন আসলে প্রোডাক্ট। তাহলে একজন হাব বা পিওএস যাকে বলা হয়, পয়েন্ট অফ পিওপি যাকে বলা হয়, পয়েন্ট অফ প্রেসেন্স, বা যাকে এখনকার মডার্ন ভাষা বলা হয় ডার্ক স্টোর, তারা যখন একটা রিপোর্ট তারা হেডকোয়ার্টারে পাঠায়, তারা কি করে, এতটা আমার কাছে অর্ডার এসেছিল, তার মধ্যে এতগুলো ডেলিভার্ড হয়েছে, এতগুলো ইন ট্রানজিট হয়েছে, এতগুলো আউটফোর ডেলিভারি আছে। এবার আমার এখানে একটা প্রোডাক্ট দেওয়া আছে, তার স্ট্যাটাস দেওয়া আছে। স্ট্যাটাসের মধ্যে আমাকে এমন ভাবে একটা সার্চ করতে হবে, মানে ইনক্লুডিং লজিক, যেখানে ডেলিভার্ড কোথাও কথা থাকতে পারে, সেটা আবার ক্যাপস দিয়ে ডেলিভার্ড হতে পারে, সেটা টোটালি ডেলিভার্ড হতে পারে, মানে টোটাল ক্যাপসে হতে পারে। এই যে জিনিসটা আছে, এটা কিন্তু সবগুলি মানেটা একই ডিফাইন করছে, বাট দেখতে একটু একটু আলাদা। কেন? ইংলিশ অ্যালফাবেটিক্যাল অর্ডারের জন্য। ইংলিশ অ্যালফাবেটিক্যাল অর্ডারে দুটো জিনিস আমাদের কাছে দেয়, সেটা হচ্ছে কেস সেন্সিটিভ, একটা হচ্ছে নন কেস সেন্সিটিভ। আমরা এক্সেল করছি, এরপরে আমরা যখন এসকিউএল পাওয়ার বিআই করব আরো ক্লিয়ার হবে। যেমন এক্সেল এ আর ক্যাপিটাল এ এক্সেল এর ভাষায় বলে এই দুটো হচ্ছে আলাদা জিনিস, এই দুটো সমান জিনিস না। এই একটা আলাদা জিনিস, এই একটা আলাদা জিনিস, আলাদা এন্টিটি। আবার এসকিউএল কি বলে, এ শর্ট মানে স্মলের এ, ক্যাপিটালে, দুটোই হচ্ছে সেম জিনিস। তাহলে এক্সেল এর ভাষায় একে বলা হয় নন কেস সেন্সিটিভ, এটা হচ্ছে কেস সেন্সিটিভ। এসকিউএল এর ভাষায় বলা হয় নন কেস সেন্সিটিভ। এই তো গেল কেস সেন্সিটিভ নন কেস সেন্সিটিভ ব্যাপার। এগুলো অত মনে রাখার দরকার পড়ে না, ওটা করতে করতে হয়ে যায়। কিন্তু আমার কাছে যখন এইভাবে ডেটা আসবে, ধরছি আমার কাছে কোনো সিআরএম সফটওয়্যার নেই, বা সিআরএম সফটওয়্যার থাকলেও আমার মাল্টিপাল সিআরএম একসাথে কাজ করছে ভায়া শিপ রকেট। শিপ রকেটের সাথে অনেকগুলো কানেক্ট করছে, ব্লুডার্ট, ডেলিভারি, ইন্ডিয়ান পোস্ট। এবার প্রত্যেকের আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজ আছে, জার্গন আছে, কেউ ডেলিভার্ড লেখে, কেউ ডেলিভার্ড একটা নাম্বার দিচ্ছে। আমার আলটিমেট হচ্ছে ডেলিভার্ড বলে যেখানেই কথাটা থাকবে সেটাই হয়ে যাবে আমার কাছে দেখাতে হবে, যে এখানে কি বলেছে, ডেলিভার্ড যে কথাটা থাকবে তাহলে সেটা নো হয়ে যাবে, মানে যেটা ডেলিভার্ড হয়ে গেছে তাতে আমার অ্যাকশন নেওয়ার নেই, যেটাই ডেলিভার্ড নেই তাতে আমার একটা অ্যাকশন হবে, সেখানে আমাকে ইয়েস রিপ্রেজেন্ট করতে হবে। তাহলে আমার কোশ্চেনটা কি, ইফ ডেলিভার্ড এই যদি কথাটা থাকে কোথাও একটা, তাহলে আমাকে কি হবে, নো অ্যাকশন রিকোয়ার্ড, এলস এটাকে ইয়েস বলে নোটিফাইড করব। নো অ্যাকশন রিকোয়ার্ড এর জায়গায় আমরা নো ইউজ করব। তাহলে এই যে ডেলিভার্ড কে সার্চ করতে হবে, তাহলে কি আমাকে আগে একটা সার্চ বলে ফাংশন আমাকে জানতে হবে। এই সার্চ ফাংশনের কাজ কি? সার্চ ফাংশনের কাজ হচ্ছে ফাইন্ড টেক্সট, ফাইন্ড টেক্সট উইদিন দ্য টেক্সট অ্যান্ড স্টার্ট নাম্বার। আগে আমরা প্রি ডিফাইন্ড যে ফাংশনটা আমরা লিখেছি সেই ফাংশনটাকে দেখি। যে কোনো ফাংশনকে যদি আমি কোথাও লিখে থাকি, সেই ফাংশনটাকে ডিলিট না করে, এডিট না করে দেখতে গেলে কি ফর্মুলা ফাংশন লিখেছি, তার ফর্মুলা হচ্ছে ফর্মুলা টেক্সট বলে সেই সেলটাকে সিলেক্ট করে এন্টার। আমার কাছে কি দেখাচ্ছে, সার্চ করতে বলেছে ডেলিভারকে কার মধ্যে, বি2 এর মধ্যে। তাহলে আমি সেরকম ভাবেই করি, আমি স্প্লিট করে দেখাই। কি করতে বলেছে, এর মধ্যে না, ফাইন্ড দ্য টেক্সট, টেক্সটে কি ফাইন্ড করতে বলেছে, এটা আমাকে ফাইন্ড করতে বলেছে, কার মধ্যে ফাইন্ড করতে বলেছে, পার্টিকুলার সেল। যে মুহূর্তে কখনো কোনো কিছু ফাইন্ড হলো, সঙ্গে সঙ্গে তার নিউমেরিক জেনারেট হবে। সার্চ ফাংশনের এটাই কাজ। এবার আমার এখানে কি আসলো, 9। কেন 9 আসলো? আগে আমাকে এর ক্যালকুলেশনটা বুঝতে হবে, কিভাবে ক্যালকুলেশন করছে, কি 0 থেকে স্টার্ট করছে না 1 থেকে স্টার্ট করছে। আগে ম্যানুয়াল ক্যালকুলেট করি, যে 1 2 3 4 5 6 7 8 9। তাহলে
এক্সেলে ইন জেনারেল ক্যালকুলেশন হয় 1 থেকে ইনফাইনাইট পর্যন্ত। 1 থেকে ক্যালকুলেট করতে করতে যায়, 1 থেকে ক্যালকুলেট করছে, স্পেস গুলোকে একটা করে ক্যারেক্টার হিসেবে ধরবে। এই তো হয়ে গেল 9। এই 9 মানে তো নাম্বার। এই নাম্বারকে ক্রস চেক করার জন্য ইফেরই একটা গ্রুপের, ইফ একটা গ্রুপ, ইফ গ্রুপের একটা ফর্মুলা হচ্ছে, তার নাম হচ্ছে ইজ নাম্বার। ইজ নাম্বার মানে ফর্মুলার থেকে সে একটা নিজের নিজে চরিত্র বলছে যে আমি কি নাম্বার, ইজ নাম্বার। যদি নাম্বার হয় তাহলে সে কি বলবে, ট্রু। তাহলে প্রথম দিন আমি ফর্মুলাতে কি লিখেছিলাম, ইফে যদি লজিক্যাল টেস্ট ট্রু হয় তাহলে ভ্যালু ট্রু আসবে, যদি লজিক্যাল টেস্ট ফলস আসে তাহলে ভ্যালু ফলসের এখানে যা দেওয়া থাকবে সেটাই আসবে। তাহলে এই যে ট্রু ফলসের যে কাজটা, আসল মেন যে লজিকের কাজটা, সেটা দুজন ফর্মুলা একসাথে করলো। এক সার্চ করলো, সার্চকে আবার সাপোর্টিং করছে কে, ইজ নাম্বার সাপোর্ট করছে, হয়ে গেল। এই দুটো কম্বিনেশনকে যদি আমি একসাথে করি, ইফ ইজ নাম্বার সার্চ, এটা আমার লজিক্যাল টেস্ট। যদি ভ্যালু ট্রু হয় তাহলে কি আসবে, নো আসবে, কারণ আমার নো অ্যাকশন রিকোয়ার্ড বলেছে। যদি ভ্যালু ফলস আসে আমার কাছে একটা অ্যাকশন নিতে হবে। যদি এটাকে আমি ডিবাগ করি পুরো ফর্মুলাটাকে, আমার এখানে এনে আসছে কারণ এখানে আমি সিলেকশনটি ইজ নাম্বার থেকে নিয়েছি, আমার কাছে ট্রু চলে আসলো। তাহলে ট্রু পার্টটা, আলটিমেট লজিক পার্টটা, ইফ ইফ কি করলো, ইফ আরো কিছু ফর্মুলার হেল্প নিয়ে সেটাকে কাজ করলো, দেন ও রেজাল্টটাকে আনলো। যদি কোনো ডাউট থাকে বলুন, তাহলে আমি আবার দেখাবো, কারণ এইসব জিনিসই কাজে আসবে। আরেকবার দেখান। এই প্রথম থেকে তাই দেখাচ্ছে একবার। ধরুন সার্চ ফাংশন, সার্চে আমাকে তো সার্চ করতে হবে। সার্চে আমি কি দিয়েছি, কার মধ্যে সার্চ করতে হবে, সেলের অ্যাড্রেসটা তো বলতে হবে। তাহলে আমার পার্টিকুলার সেল, তাহলে এইটুকু কাজ আমাকে আমি করি, একটা পার্টের কাজ আমি করে দেখাই। সার্চ এটা কেন আমার কাছে 1 দেখালো, কারণ এখান থেকে আমার কাউন্টিং শুরু হয়ে গেছে ডি দিয়ে। যদি এটা আমার কাছে আউট অফ ডেলিভারি হতো তাহলে আমার দেখাতে নয়, কারণ ও যখন স্টার্টিং থেকেই পাচ্ছে ও ফার্স্ট নাম্বারটাকে রিপ্রেজেন্ট করবে, যে 1 নম্বর থেকেই আমি ওয়ার্ড ক্লাস শুরু হয়ে গেছে, ম্যাচ হয়ে গেছে 1 নম্বর, সেখানে দেখালো। এবার এই যে 1 আমার কাছে আসলো, এটা আদৌ ট্রু না ফলস ভ্যালু, মানে এটা কি আসলে নাম্বার না নাম্বার না, এইটাকে চেক করার জন্য একটা ফাংশন হচ্ছে ইজ নাম্বার। ইজ নাম্বারের একটাই কাজ, ইজ নাম্বারের কাজ হচ্ছে শুধু ইজ নাম্বার না, এটা একটা ব্ল্যাঙ্ক এরিয়া। ধরুন একজন অন্ধ ব্যক্তি, ধরে নিচ্ছি, হবে না কখনো আমিও জানি, তো অন্ধ ব্যক্তি এক্সেল করছে, এবার সে ব্ল্যাঙ্ক দেখতে পাচ্ছে না, ব্ল্যাঙ্ক আছে, ব্ল্যাঙ্ক দেখতে পাচ্ছে না। তাহলে এই ব্ল্যাঙ্কটাকে চেক করার জন্য এক্সেল একটা ফর্মুলা প্রয়োগ করেছে, ইজ ব্ল্যাঙ্ক। এটা কি ব্ল্যাঙ্ক, হ্যাঁ, তখন কি আসবে, হ্যাঁ এটা ব্ল্যাঙ্ক। সেরকমই এইটা কি নাম্বার, তাহলে আমার কি করতে হবে, ইজ নাম্বার। তাহলে ইজ নাম্বারে কি নিচ্ছি, ও বলে দিচ্ছে হ্যাঁ এটা তো নাম্বার, তাহলে নাম্বার তো পেয়ে গেছি। তার মানে কি, এই যে ডেলিট বলে যে লেখাটা, এইটা তখনই নাম্বার জেনারেট করবে যখন এটা কোথাও না কোথাও একটা ম্যাচিং আসবে, সেটা ক্যাপিটাল হোক, স্মলে হোক,
বা নর্মাল জেনারেল লেখা স্টার্টিং হোক, যেভাবেই হোক, আউটপুট ডেলিভারি হোক, এইটুকু হয়ে গেল আমার কাছে। তাহলে এই জিনিসটাকে যদি আমি এইভাবেও ইউজ করি, এটা ইকুয়াল টু ট্রু যদি আসে, তাহলে আমার কাছে হবে নো, ইয়েস হবে আমার কাছে ইয়েস। যদি এটা আমার কাছে, এটা কত নম্বর সেল আমরা নিয়েছি, এটাকে করে দিলাম ইন ট্রানজিট। যে মুহূর্তে ইন ট্রানজিট হলো, ভ্যালু কেন আসলো, ভ্যালু এরর কেন আসে, ভ্যালু এরর তখনই আসে যখন কোনো কিছু ভ্যালু ও ডিফাইন করতে পারে না, এর কোনো ভ্যালু ডিফাইন করতে পারছে না। ডিফাইন করতে না পারার জন্য এটাকে ফলস বলছে, আর ফলস বলছে বলেই এই ফলসের আমার কাছে ডেটাটা শো করছে। এবার ক্লিয়ার হলো? বেসিক্যালি এটাতে আপনি দেখতে যাচ্ছেন মানে ডেলিভারি স্ট্যাটাসটা প্রথমে চেক করলেন যে ওটা ডেলিভারি হয়েছে কিনা, তাই তো? এটা চেক করলাম বলছি, আমি পুরো ডেলিভারি চেক করলাম না। ডেলিভারি চেক করতে গেলে তো আমি তো একটা ফিল্টার মারতে পারতাম। আমি কি করলাম, ডেলিভারি কথাটা বিভিন্ন রকম ভাবে আমার কাছে আসতে পারে, আমি একটা পার্ট অফ ডেলিভারি কথাটা লেখাটা তুললাম, যেটা হচ্ছে ডেলিভ বলে লেখা। আচ্ছা, যদি এটাকে আপনি এটাও করে দিতেন, আর এখানে করে দিতেন ডেলিভার্ড, দেখুন ডেলিভার্ড করে দিলাম, তাহলেও কিন্তু আসবে। আমি কতটুকু সার্চ করেছি ডিই, হুম, তাহলে একটা নাম্বার জেনারেট করছে, নাম্বার মানে এটা ট্রু হচ্ছে, ট্রু মানে এখানে বলছে নো অ্যাকশন রিকোয়ার্ড। এবার আমার কনটেক্সট হচ্ছে এটা কোথায় আসলে লাগে, প্র্যাকটিক্যাল লাইফে আমরা কি কোথায় ইউজ হয়। ধরুন আপনি একটা সফটওয়্যার বানিয়েছেন, এক্সেল ডেটা অ্যানালিসিস পুরো ভুলে যান, ব্যাংকে গেলেন, ব্যাংক কি করলে লাস্টে বলে 4টে ডিজিট বলুন আপনার অ্যাকাউন্ট নাম্বারের, বা কোনো আপনি যখন কার্ড নাম্বার দিচ্ছেন, সব কার্ড সেভ থাকে, as per আরবিআই রুল কার্ড সেভ করতে পারেন, কিন্তু লাস্টে 4টে নাম্বার এবং সিভিভি দিতে হবে। যে 4টে নাম্বার দিচ্ছেন তার আগের নাম্বার কিন্তু কমন, ওরা ওই নাম্বারতে 1 লক্ষ কার্ড ছাপানো হয়েছে। ওই 4টে নাম্বার কি করলে পুরো ডেটাবেসের মধ্যে সার্চিং হলো, এসকিউএল করলে আরো ক্লিয়ার হবে এগুলো। সার্চ হলো, সঙ্গে সঙ্গে দেখালো, ওটা অটোমেটিক দেখিয়ে দেয় ভিসা, না হলে ওটা দেখায় মাস্টার কার্ড, না হলে দেখায় রুপি। অটোমেটিক দেখায় কি করে, এই লাস্ট 4টে ডিজিটের মধ্যে সবকিছু মেনশন থাকে। দেখবেন পাশে ইমেজটা ইমিডিয়েট আসতে করে চেঞ্জ হয়ে যায়, ভিসা এসে গেল, কার আমেরিকান এক্সপ্রেস আসতে পারে। সঙ্গে সঙ্গে এসকিউএল কি বললো, আমি এসকিউএল দিয়ে বোঝাচ্ছি কারণ ডেটা যেহেতু কাজ করছে। এসকিউএল কি বললো, দিস কোয়েরি ইজ রাইট, ওকে, সঙ্গে সঙ্গে ভিসার যে কলম আছে, ডেটা সেট আছে, ওখান থেকে চেক হলো, দেন ফার্দার পেমেন্ট গেটওয়েতে গেল। সেম সিস্টেম এভাবে, এই যে আমরা কাস্টমার কেয়ারে ফোন করি, কাস্টমার কেয়ার কি বলছে, আপনার ঠিক আছে আপনার মোবাইল নাম্বারটা বলুন, বা বেসিক আপনি কোনো লোকাল ব্রডব্যান্ড কোম্পানি যেরকম হচ্ছে অ্যালায়েন্স আছে, সিটি কেবল আছে, এখনই ফোন করুন, আপনি বলেন কাস্টমার নাম্বারটা বা মোবাইল নাম্বারটা বলুন। ও কি করছে, ও কিন্তু এক্সেলই করছে। ইউজুয়ালি লোকাল অপারেটররা মানে লোকাল ইন্টারনেট কোম্পানিরা এত সিআরএম ইউজ করে না, ডিউ টু কস্ট কাটিং, এক্সেলই সব করে। সঙ্গে সঙ্গে এক্সেলের মধ্যে ভিবি একটা বানিয়ে রেখে ওর মধ্যে মারছে, সঙ্গে সঙ্গে আপনার ডেটার সাথে কোন অপারেটরের আন্ডারে কানেকশন আছে, আপনার আইডিটা, এবার আইডিটা কপি করে ওরা গেটওয়েতে ফেলছে, তখন দেখছি রিচার্জ আছে নাকি, পিং লস হচ্ছে নাকি, হোয়াট এভার, এইভাবেই দেখে। তাহলে কি আপনার পুরো বসে বসে দেখতে হলো, ও আপনারা সুইতে চলে যে ঠিক আছে, আগর পরে আবার এইভাবে কি সার্চ করতে পারবে, সে লাস্টে 4টে 5টা ডিজিট দিয়ে সার্চ করে নিচ্ছে। হুম, এই হচ্ছে আচ্ছা, মানে এখানে আপনি ওই ডেলিভার্ড মানে ওই মানে কি বলে ওটাকে, মানে ডিএল ডিইএলআইভি, মানে এইটুকু পার্টিকুলার এ করে দেখলেন যে কতগুলো ডেলিভার্ড আছে, কোনটার মধ্যে কি পজিশনটা রয়েছে, তাই তো? হুম, এটাকে আপনি শর্টও করে ফেলতে পারেন, যেটাকে আমি দেখালাম, ডি লিখতে পারেন, শুধু ডিও লিখতে পারেন। হুম, তার মানে আপনি কি এখানে এমন একটা ফাংশন লাগালেন যেটাই ডেলিভার্ড এর ডি লেখা থাকবে, যে ডেলিভারি স্ট্যাটাসে সেটা ডেলিভারি যাই লেখা থাকবে, সে ডেলিভারি করতে গিয়ে ফোনে পায়নি, ডেলিভারি করতে গিয়ে সে কাস্টমার পেমেন্ট করতে পারেনি, তার কাছে ক্যাশ ছিল না, হোয়াট এভার যাই থাক, আমার কাছে দেখাবে কি আমার আর কোনো কাজ নেই। বাকি যেটুকু আমার কাছে ইন্ট্রানজিট আছে বা কোনো প্যাকেজ লস আছে, আরটিও আছে, এবার সেই ডেটাটুকু চাঙ্ক তুলবো, এমআইএস কে পাঠিয়ে দেবো, অপারেশনকে পাঠিয়ে দেবো, ব্যাস আমার কাজ শেষ। আচ্ছা, এইটাকে আমি ফিল্টার করে বের করতে পারতাম না? ফিল্টার করে অবশ্যই বের করতে পারতেন, লজিক তো লাগাতে পারতেন না। আমি ফিল্টার করে কি করতেন,
আমি ফিল্টার করলে, ধরুন এটাকে ফিল্টার করেছেন, এবার কি করলে যে মানে ইউজুয়ালি কিভাবে করে ডেলিভার, তো তাহলে শুধু ইন্ট্রানজিটটা হবে, ইন্ট্রানজিট হলো, এবার সে বাকিটাকে কপি করবে, এটা পুরো ফিল্টার হলো না, এটাতে কপি করবে, এবার এইগুলো কপি করে নিয়ে যাবে একটা শিটে, সেখানে যে ম্যানুয়ালি একবার লিখবে, উপরে লিখবে, নিচে লিখবে, কপি পেস্ট করবে। আমি এত করতে যাবো কেন, আমি সবকিছু ডাইনামিক করে ফেলবো, যাতে কালকে যদি আমাকে 5 মিনিট পরে আবার ফোন করে বলে যে এখানে না সার্ভার ইস্যু ছিল, এটা এই মুহূর্তে ডেলিভার্ড হয়ে গেছে, আমাকে আবার খুঁজে খুঁজে ওই সেলটা আছে না, ওই সেলটা গিয়ে কপি করে আবার পেস্ট করবো, চেঞ্জ করবো না, মানলাম এখানে সঙ্গে সঙ্গে ফাইল চেঞ্জ হয়ে গেল। আচ্ছা আচ্ছা। কারণ এগুলো যদি ব্যাংকের পার্সপেক্টিভে দেখেন না, যত লোন ফাইন্যান্স কোম্পানি আছে, ফাইন্যান্স কোম্পানি এমআইএস এভাবে তৈরি হয়, ওরা করে কি হয়, লোন যে ডিফল্টার হচ্ছে বা ফোন তুলছে না, তারা তো বাড়ি যাবে, বাড়ি যাচ্ছে, ওরা সবকিছু এমআইএস এ লেখে, লিখে কি লেখা হয় লম্বা কলমে, যে আই পুশ দ্য বেল, বেল ইজ রিঙ্গিং, কাস্টমার ডোন্ট ওপেন দ্য ডোর, দিস ইজ দ্য কেস হ্যাপেন ফার্স্ট টাইম, দেন আবার একটা কলম খুলবে, আবার পরের দিন গেল বা 7 দিন পরে গেল, এবার এটাকে চাঙ্ক নিয়ে বসবে কি লিগালের যারা এমআইএস দেখে তারা, ওই কোনটা কোনো রিং বেল হয়েছে বা আসেনি, এইভাবে একটা লজিক তৈরি করলো, বাকিটা নিল, বাকিটা লিগাল ডিপার্টমেন্টকে পাঠালো, সে আবার নোটিশ পাঠালো বা ফার্দার যে প্রসিডিং হলো। আচ্ছা। এইগুলো আমাদের একটা সার্চ, এই ফাইলও পেয়ে যাবেন, সেরকম আগের ফাইলে আমি আপলোড করে দিয়েছি। এবার হচ্ছে ডেটের ব্যাপার। ডেট কেন লাগে? আমরা যে দোকানে বাস করছি সেটা হচ্ছে পুরোপুরি কুইক কমার্সের যুগ, এই যুগটা পুরো কুইক কমার্স। এবার কুইক কমার্সের যুগে কি হয়, আমাদের যত আপকামিং যত প্রজেক্টস আসবে বা যত কোম্পানি কাজ করবে, ফার্দার যেসব B2C মডেল বেসড কোম্পানি কাজ করবে, তারা এই মডেলেই কাজ যাবে, এবং তাদের মধ্যে 90% আসবে ফুড অর্ডার জাতীয় কোন প্রোডাক্ট, যা এসকিউএল লিমিট বেসড অন ডেট হয়। সিম্পলিফাই করে বলি, ধরছি আজকের দিনে একটা কেউ মিষ্টির দোকান খুলেছে, এবার মিষ্টির দোকানে এখন জিএসটি আছে, এবং মিষ্টির দোকানে এফএসএসআই লাইসেন্স আছে, ওদেরকে রিপোর্ট করতে হয়, ওদেরকে অ্যাকনোলেজমেন্ট গভর্নমেন্টকে পাঠাতে হয় যে আমি এদিনকার এই জিনিস তৈরি করছি, এবং সেটা লাস্ট ডেট হচ্ছে, এক্সপায়ারি ডেট হচ্ছে এত। অনেক দোকানে মেনশন থাকে, অনেক দোকান এখনো মেনশন থাকে না, কিন্তু এন্ড অফ দ্য ডে যারা বড় দোকান বা চেইনস আছে, তারা করে কি ওই যে ফাইনাল ডেট ওয়াইজ ব্যাচকে সিলেকশন করে ফিল্টার আউট করে না, ফিল্টার আউট করে সেগুলো যে কোনো বিক্রি হলো না যেরকম মন জিনিস, তারা সেগুলোকে রিকল করে, প্রোডাক্ট রিকল করে। তাহলে প্রোডাক্টকে রিকল করে কি করে, কোন প্রোডাক্ট কবে তৈরি হয়েছিল, এবং সেটা যে আজকের ডেটে এক্সপায়ার হয়ে গেছে, মানে আজকের লাস্ট ডেট, কালকে ওটা এক্সপায়ার হয়ে যাবে, এবার তার মধ্যে কোনগুলো বিক্রি হয়নি, সেই ব্যাচগুলোকে আবার রিকল করে ডিস্ট্রয় করা। তাহলে কি ফিল্টার করছে, ডেট ওয়াইজ একটা লজিক লাগাচ্ছে, আজকের দিনে যা আজকের দিন যেই ডেট ফেলবো, সঙ্গে সঙ্গে সেই দিনকার থেকে এই ডেটা রেঞ্জের ডেটা আমার কাছে চলে আসবে, সেইগুলো আমি ফাইনাল যা আমার প্রসিডিং আছে সে ব্যবস্থা নেব। তাহলে কখনো কোনো জিনিসের ডেটে কিছুভাবে ফিল্টারাইজ করতে গেলে বা লজিক দিতে গেলে এটাকে একটু কমপ্লেক্সন এসে যায়, কারণ ডেটে আমাদের যত রকম ফাইল ফরম্যাট আছে, যেহেতু ইন্ডিয়া বেসড অন ইউকে এন্ড ইউএস ফরমেশনে চলে, আমরা কেউ ইংলিশে এইভাবে ডেট লিখি, কেউ ইংলিশে এইভাবে ডেট লিখি। এখানে যেহেতু ফরমেশন একরকম আছে, কিন্তু প্রত্যেকের সিস্টেম আলাদা হতে পারে, কেউ এভাবেও লিখতে পারে আগে মানে বছর, পরে মাস, তারপরে ইয়ার। কারণ যখন যে যেভাবে কাজ করছে, যে যা সিস্টেমে আছে, তার যেরকম ল্যাঙ্গুয়েজ সিলেকশন আছে, বিশেষ করে উইন্ডোজ এটা ইস্যু আসে সবচেয়ে বেশি, তার এইটা আসবেই। আমাকে একটা সিনক্রোনাইজ মেথডে চলতে হবে, তা আগে ডেটাটাকে বুঝে। ডেটায় কি দিয়েছে, ডেটায় এসেছে টাইম স্ট্যাম্প,
এটা আমার কাছে টাইম স্ট্যাম্প আছে। এখানে ফর্মুলাতে যেটা দেখাচ্ছে সেটা আমাকে যেহেতু ফর্মুলার থেকে ফরমেশনটা চেঞ্জ হয়েছে, আমার এই পার্টিকুলার টাইমটা আর শো করছে না। আমি একবার বোঝানোর জন্য আমি একটা ফাইলকে কপি নিলাম, আসল কি ফরম্যাটে আছে, ফরম্যাটটাকে আমি ফরম্যাটটা আছে এটা টাইম মানে ডেট প্লাস টাইম, একে টাইম স্ট্যাম্প বলে। এটা শুধু কোনো প্রোডাক্ট রিলেটেড না, আজকে আমরা যত চ্যানেলস দেখছি, এই যে এখন আমাদের লাইভ খেলা চলছে, এইপি আনন্দ চলছে, প্রত্যেকটা অ্যাডের পেছনে অ্যাড রান হয়, প্রতিটা অ্যাড চলছে, ভেরিয়াস টাইপস অফ অ্যাড হয়, যেমন এল ব্যান্ড, অ্যাস্টন ব্যান্ড, নন টিভিসি, টিভিসি। এবার প্রতিটা জিনিসের লক তৈরি হয় প্রতি 5 সেকেন্ড অন্তর, মানে কি প্রোগ্রাম চলছে সঙ্গে সঙ্গে চলছে, সঙ্গে সঙ্গে 5 সেকেন্ড পরে যদি ওদের কাছে অ্যাড আসলো, ওদের একটা লেয়ার চললো, অ্যাড হয়, তাহলে একে আমরা টাইম স্ট্যাম্প বলি। যে কোনো সার্ভারে টাইম স্ট্যাম্প তৈরি হয়। আমরা এটাকে ফরম্যাট করেছি কি, টাইম স্ট্যাম্প থেকে হাইড করে দিয়েছি, এটার একটা বেসিক ফরমেশন তৈরি করা আছে। বা আমরা এইভাবেও করতে পারি যে ডিডি, যেহেতু আমরা এই ফরম্যাটে নিয়েছি, ডিডি এমএমওয়াই করে দিলে আমার টাইমটা সরে গেল। এবার আমাকে কি লজিক দিয়েছে, যে যদি আজকের ডেট মানে এই ডেট আজকের দিনের বেশি হয়, তাহলে দেখাতে হবে কামিং সুন, আর না হলে কমপ্লিটেড। সেম যেরকম মিষ্টির দোকানে বললাম, আজকের দিনের থেকে যে জিনিসটা বেশি হয়েছে সেটাকে আমরা দেখাবো নিয়ার টু এক্সপায়ারি বা এক্সপায়ার্ড, এখানে দেখাচ্ছে কামিং সুন। তাহলে আজকের ডেটটা তৈরি করতে হবে। আজকের ডেট তৈরি করতে গেলে আমার ফর্মুলা হলো টুডে। আমি বারবার যত স্টুডেন্ট আমি পড়িয়েছি বা পড়াচ্ছি সবাইকে আমি একটাই কথা বলি, সবসময় ডাইনামিক ফর্মুলায় যাব। কারণ লোকে যেরকম হ্যাবিট হয়ে যায়, লোকে করবে কি আজকের ডেটটা এইভাবে টাইপ করবে, তারপর সেটাকে ফরম্যাট করবে এরকম ভাবে। তাহলে কি তার যখনই ফাইলটা পরের দিন ওপেন করছে, তার একটা হেডেক থাকছে চেঞ্জ করা, ইনকেস চেঞ্জ ভুলে গেল পুরো জিনিস কেটে গেল। এবার এটাকে আগে ফরম্যাট করব। ফরম্যাট করার অপশন কি, এটাকে আমাকে আনতে হবে এই ফরম্যাটে যেভাবে দিয়েছে, কি দিয়েছে ডিডি এমএম, 3টে এম মানে হচ্ছে স্টার্ট মান্থে 3টে অক্ষর নেয়, যদি একটা করে বাড়িয়ে দিই তাহলে পুরো মান্থ নিয়ে নেবে। নেক্সট হচ্ছে ওয়াই ওয়াই। এবার সাথে কি বলেছে, টুডে ইজ, কোনো কিছুকে কোনো কিছুর সাথে জোড়া করার জন্য এক্সেলে 3টে ফাংশন বা 3 রকম ভাবে হয়। আমি কেন এভাবে রিলেট করে পড়েছি, আমি যদি শুধু ইফ ফাংশন পড়িয়ে যেতাম তাহলে কারোর কোনো যায় আসতো না, সে যেখানে ছিল সেখানেই থাকবে, একটা প্রসেসে দিয়ে গেলে মানে আমি প্র্যাকটিক্যালি করতে সুবিধা হবে। এবার আগে তো আমাদের জোড়া করতে হবে, যে টুডে লেখাটা তো আনতে হবে। টুডে লেখাটা আনার জন্য 3 ভাবে এক্সেল কাজ করে, যে কোনো টেক্সটকে টেক্সটের সাথে জুড়তে গেলে। যখনই কোনো কিছুকে এই ব্লকের সাথে এই ব্লক জোড়া করে একটা বড় ব্লক বানাচ্ছি, আমাকে মনে রাখতে হবে সবকিছু তখন এক্সেল ট্রিট করে টেক্সট ফরম্যাটে। সেটা যদি 1 থেকে 9 হয় সেটাকে টেক্সট ফরম্যাটে ট্রিট করবে যখন জোড়া করছে। প্রথম ভাবে মানুষ জোড়া করতো এক্সেলে, প্রথম সেল সিলেকশন অথবা ডবল ইনভার্টেড কমার মধ্যে টেক্সট ইউজিং অ্যান্ড, আবার ডবল ইনভার্টেড কমার মধ্যে কিছু লিখে, অথবা আরেকটা সেল সিলেকশন, বোধ জায়গাতে অ্যান্ড ইউজের কথাই হচ্ছে অ্যাডিশন। অ্যান্ড কথার অর্থই হচ্ছে অ্যাডিশন করছে, মানে সাম করছে, দুটোকে জুড়ে দিচ্ছে। আজকের দিনে আমাদের এখানে দুটো ফর্মুলা ইউজ হয়, সবচেয়ে বেশি ইউজ হয় কনক্যাট। কনক্যাট কথার অর্থ হচ্ছে
এসেছে কনক্যাটিনেশন থেকে, মানে সংযুক্তিকরণ। পুরনো যারা এক্সেল ইউজ করছে ইউজার আছে, যদি কারো কাছে 2021 যেটা আমি একদিন বলেছিলাম না থাকে, তারা কনক্যাটিনেশন বলে ফর্মুলা পাবে। আর মডার্ন যাদের কাছে তারা কনক্যাট পাবে, কনক্যাটিনেশন পাবে, কিন্তু কনক্যাটটা সবার আগে শো করবে। কনক্যাটের কাজটা কি? কনক্যাট কাজ করে টেক্সট ওয়ান অ্যান্ড ইনফাইনাইট, যত খুশি আমাকে জুড়ে দিলেই হলো। যদি আমি এইভাবে নিই দুটো ডেটকে আমাকে এইভাবে নিলে সামেশন, মানে একটা সাইন্টিফিক নাম্বার দেখাবে, তখন আমাকে করতে হবে কি, শ্রেণীটা হয়ে গেল আছে। এটা দিয়ে না, এটা তো ফরম্যাটটা ঠিক নেই, এটা অন্যটা দেখাচ্ছে। কনক্যাট, তাহলে এটা গেম হয়ে গেল কনক্যাটিনেশন। সেম ভাবে এটা কি আমি আবার করতে পারি অ্যান্ড অপারেটর দিয়ে। এবার আসছি, এই তো আমি বানিয়ে ফেললাম, এটাকে আইটালিকে করে ফেললাম, কিন্তু এইটাকে এর সাথে যুক্ত করতে হবে। মনে রাখতে হবে যখন আমি কোনো ডেটকে কাস্টম ফরম্যাটিং করেছি বা শুধু ডেট লিখেছি, তখন এই ক্ষেত্রে কনক্যাটিনেট অ্যাপ্লিকেবল না। একবার দেখান এটা একটু, আমি এই কনক্যাটটা ঠিক বুঝলাম না। এই দেখাচ্ছি, কনক্যাট অ্যাপ্লিকেবল না। কালার করে দেখেন, কনক্যাট হচ্ছে যত টেক্সট নিতে চান সেগুলো জোড়া করে দেবে। আগে আমরা কি করতাম, অ্যান্ড ইউজ করতাম, সেখানে কনক্যাট হচ্ছে ডাইরেক্ট ফর্মুলা। ধরছি এই সেল ধরছি, কমা, আরো একটা সেল নিলাম, দুটো যুক্ত হলো। এবার ব্যাপার আসতে পারে, প্রশ্ন আসতে পারে, আমি তো জোড়া করে দিলাম, কিন্তু মাঝখানে স্পেসটা কি করে আনবো? মাঝখানে স্পেস কি আমি এইভাবে একটা কমা দিলে এক্সট্রা হবে না। স্পেসের জন্য মনে রাখতে হবে, যেখানে আপনি স্পেস ইউজ করবেন, ফার্স্ট ইনভার্টেড কমা, একটা স্পেস, সেকেন্ড ইনভার্টেড কমা, দেন কমা। এই কমাটা তো কমন, এটা তো কমা মানে হচ্ছে এটা একটা এলিমেন্ট, তাই জন্য বোথ সাইড কমা। কিন্তু একটা স্পেস দিয়ে ডবল কোটেশন ইউজ করছি, কারণ আমি একটু আগে যেটা বললাম, কনক্যাট সবকিছুকে টেক্সট ভাবে ক্যালকুলেট করে, মানে টেক্সট ভাবে ট্রিটমেন্ট করে। এ শুধু ডবল ইনভার্টেড কমাতে স্পেসও এটা টেক্সট। আমার কাছে চলে আসলো কি, সেম ভাবে একটা স্পেস নিয়ে প্রপার ফরমেশনে, যেটা আগে প্রপার ফরমেশনে ছিল না। কনক্যাট নিয়ে কোনো প্রবলেম আছে? প্রবলেম না থাকলে আমি পরেরটায় যাব। না না, এটা বুঝেছি, কোনো অসুবিধা নেই। এবার এই টুডে ইজ লেখাটা আমার কাছে আনতে হবে, কারণ এটা দিই বেসিস লজিক। তাহলে যখন টেক্সটের সাথে ডেট কি করব, তখন কনক্যাট ইউজ করব না, তখন আমরা যাব একদম প্রাচীন পদ্ধতিতে। প্রাচীন পদ্ধতিতে কি বলেছে, যখনই কোনো টেক্সট নেব, টেক্সটকে আমরা লিখব ডবল ইনভার্টেড কমা ইউজিং অ্যান্ড, এবার প্রশ্ন হতে পারে, জোড়াটা শিখে গেছি, টুডে কি করে আনতে হয় ফরমেশন করতে শিখে গেছি, তাহলে এই ঘোড়ার ডিম আবার আমাকে টেক্সট বলে লিখতে হলো কেন? আমি তো ডাইরেক্ট কনক্যাট এভাবে ইউজ করতে পারতাম, কারণ এইটা একটা ডাইনামিক ফর্মুলা। কালকে সকালবেলা এই ফাইলটা যেই মাত্র ওপেন করবো, আমাকে দেখাবে 21 ফেব্রুয়ারি,
ডাইনামিক ফর্মুলা হচ্ছে যে ফর্মুলার মধ্যে ক্যালকুলেশনটি ইটারেটিভ অর্ডারে চলতে থাকে। ইটারেটিভ অর্ডার কি, আমি একটু কমপ্লেক্সই করাচ্ছি যেহেতু 3 মাসের ক্লাস এবং এটা পুরোপুরি ডেটা অ্যানালিসিস মাইন্ডসেটেই করানো, সেই জন্য আমি ওয়ার্ডগুলো ইউজ করছি, কারণ এখন থেকে যত ইউজ করব তত আস্তে আস্তে আমাদের হ্যাবিচুয়েট হয়ে যাবে, মাইন্ডসেটটা তৈরি হয়ে যাবে। ইটারেটিভ কথা অর্থ হচ্ছে সাইকেল ক্যালকুলেশন স্টার্ট হচ্ছে, ক্যালকুলেশন এন্ড হচ্ছে, দেন আবার ক্যালকুলেশন শুরু হচ্ছে। তার মানে এখন ক্যালকুলেশন করে এক্সেল বলে দিল আজকে তো 20 তারিখ, যে 12টা 1 হয়ে যাবে এই ফাইলটাই যদি আমি কাজ করি, ওপেন করা থাকে, আমি বসে আছি ডেস্কটপে ওপেন করে, সঙ্গে সঙ্গে আমাকে দেখিয়ে দেবে 21 তারিখ। মানে এই ক্যালকুলেশনটা অল টাইম ইলেকট্রন প্রোটনের মতো চলছেই, যা কোনো শেষ নেই, ও সাইকেলে ঘুরেই যাচ্ছে। এইরকম ইটারেটিভের ক্ষেত্রে আমরা ডেটকে যখন আমরা সিলেক্ট করলাম, ডেট যেহেতু আছে, তাহলে ওকে আবার ওর ফরমেশনকে বোঝাতে হবে। দেখো তুমি যাই হয়ে থাকো, তোমাকে এই ফরম্যাটে আসতে হবে। এই ফরম্যাটে আসতে গেলে কোনো কিছুকে টেক্সট ফরম্যাটে নিজের মতো করে ফরম্যাট করতে গেলে আমরা ইউজ করি টেক্সট। এই টেক্সট ফরম্যাটের একটাই কাজ, শুধু ড্রেস আপ করা। মানে এই যে আমি ডেটটাকে নিয়েছি, এইটাকে ওই যে কাস্টম ফরম্যাটিং এ আমরা যে জিনিসটা করলাম সেই জিনিসটাই সেম টু সেম, শুধু ডবল ইনভার্টেড কমায় করে দিতে হবে, কারণ ওর একটাই দেবী ডবল ইনভার্টেড কমাতে থাকলে আমি কাজ করব। কি করেছিলাম, ডিডি নিয়েছিলাম, 3টে এম নিয়েছিলাম কারণ আমরা ফেব্রুয়ারিটা পুরো ইউজ করব না, আর 2টা ওয়াই নিয়েছিলাম। টেক্সটের এটুকুই কাজ, টেক্সটের এখানে এটুকুই কাজ হচ্ছে ডিড এ ফরমেশন। যদি আমি এইভাবেও লিখতাম আর এটাকে টেক্সট করতাম, তাহলে কি হচ্ছে, ও শুধু রেস আপ করার জন্য আছে, ও টেক্সটটাকে চেঞ্জ করে দিয়েছে। ওর কাছে ছিল স্ল্যাশ, ও করে দিল একটা করে হাইফেন দিয়ে দিয়েছে, জানুয়ারি করে দিয়েছে 2025। সেম জিনিসও আমার এখানে তাই হয়েছে, কারণ এটা যদি আমি ডাইরেক্ট যোগ করতে চাই, এটা ইটারেটিভ ফর্মুলা, অল টাইম ক্যালকুলেশন চলছে, ও কখনো এটাকে স্থির করে দেখাতে পারবে না এই ফরমেশনে। তাহলে এই পার্টটুকু আমার হয়ে গেল। এই কাজগুলো তো আমি একবার করবো, আমার তো বারবার করতে হবে না। মেইন পার্ট হচ্ছে আজকে ডেটের সাথে এই ডেটটাকে চেঞ্জ করা, মানে এইটার সাথে লজিক লাগানো। তার আগে আমি একটা জিনিস চেঞ্জ করে নিই, এটা 22 আছে, এটা 22 সালের যেটা তখন বানানো হয়েছিল, 25। ম্যানুয়াল ভিতরে টাইম আছে, তো এগুলো কখনোই ফ্ল্যাশ করা যাবে না। ঠিক আছে, একটা দুটোকে চেঞ্জ করে নিই, আমি 25 করে দিই। আবার কি বলেছে, যদি এই ডেট আজকের দিনের থেকে বেশি হয়, তাহলে হবে কি, কামিং সুন বা লিখে দিই কমপ্লিটেড। কোথায় কোথায় কামিং সুন আসলো, 25-এ। এবার স্টুডেন্টদের যেটা হয় বা যে শিখছে, যে আমি তো টুডে এখানে ইউজ করলাম, তাহলে এতক্ষণ আমি কি বেহুদা খাটলাম না, এইটা আমার যাবে একটা প্রপার রিপোর্টিং এ, এইটা আমার হবে একটা ড্যাশবোর্ড, ইআরপির মতো জিনিস তৈরি হবে, যেটাতে সুন্দরভাবে দেখা যাবে যে টুডে ইজ এইটা।
কারণ এই জিনিসগুলো তো আমার অটোমেটিতে লাগবেই, যখনই ড্যাশবোর্ড বানাতে যাবো আমার তো এই ফরমেশনটাই লাগবে। তো হচ্ছে এটাকে গ্রিড লাইনটাকে সরিয়ে দিলাম, এখানে কোনো গ্রিড লাইন নেই, এখানে লেখা থাকলো রাইট সাইডে 2D20, আর আমি শুধু এখানে পার্টিকুলার প্রোডাক্টের নাম বা ড্রপ ডাউন থেকে সিলেক্ট করছি, আমার সঙ্গে সঙ্গে দেখিয়ে দেবে ডাইনামিক ফর্মুলা, এখানে অ্যাডিশন থাকবে যে এটা কমপ্লিটেড না কামিং সুন আসবে, যেভাবে বুকিং হয় টিকিট বুকিং সিস্টেম সব এইখানে স্ট্রাকচারের এই সিস্টেমই হয়। ওটা যেহেতু পাইথনে হয় বা জাভাস্ক্রিপ্টে এখন ইপার এলস ইউজ হয় বা এলিফ ইউজ হয়, এখানে আমরা কি করছি অ্যান্ড ইউজ করছি বা অর ইউজ করছি। কিন্তু এই জিনিসটা কাজ আমার তখনই লাগবে যখন আমরা ড্যাশবোর্ড বানাতে যাব, ড্যাশবোর্ডের সাথে কানেক্টরে লাগবে। এটা আমরা একটা পার্ট শিখলাম যেটা হচ্ছে টেক্সট অর্ডার এবং কি করে ডেটকে ফরম্যাট করতে হয়। আর এটা আমার কাছে শিখলাম যদি ডেটের সাথে কিছু থাকে, আজকের দিনের ডেটের সাথে থাকে তাহলে সে টুডে, আর যদি পার্টিকুলার ডেটে কিছু থাকে সে তো ডেট আমি সিলেকশন করেই নেব, সেল সিলেকশন করে নেব, তার সাথে আমার চেঞ্জ হতে হতে যাবে। বলুন এটাতে কোনো কোয়ারি আছে কিনা, কোনো ডাউট, ছোট বড় যাই হোক। এটা স্ট্যাটাসে এটা স্যার একবার বলেন, যেটা আপনি স্যার ইফ টেক্সট গ্রেটার দেন টুডে করলে নোটেট করে একবার। এটাতে বলা হয়েছে যে ডেটটা এখানে আছে সেটা যদি আজকের দিনের থেকে বেশি হয়, আজকের দিনের থেকে যদি বেশি হয় সেটা হয়ে যাবে, সেটা যদি বেশি এই জিনিসটা যদি আমার কাছে ফল, এটা তো ফলস আছে, বলেছে এই আজকের দিনের থেকে যদি এই দিনটা বেশি হয় তাহলে আসবে কামিং সুন আর আসবে কমপ্লিটেড। ওই টুডের পর স্যার আপনি একটা ব্র্যাকেট দিয়েছেন, মানে দুটো হ্যাঁ, ব্র্যাকেট, ওই কারণ টুডের এখন ফর্মুলাটাই হচ্ছে শুধু টুডে, ব্র্যাকেট তো ফার্স্ট ব্র্যাকেট আসছে, ইন্টারনালি দেখবেন ডবল ব্র্যাকেট চলে আসছে, কারণ টুডে কোনো সিনটেক্স নেই। টুডে এমন একটা ফর্মুলা যার কোনো সিনটেক্স নেই, ওকে শুধু টুডে বলে আমি টুডে মানে টুডে মানে আজকের দিনকে বোঝাচ্ছি, সেই জন্য ওর শুরুও যা শেষ হতা, এই শুরু এই শেষ। আচ্ছা সেখানে স্যার আপনি ওইখানে ইফ টুডে লিখে তারপর স্যার আপনি ব্র্যাকেটটা দিয়ে তারপর ব্র্যাকেটটা, হ্যাঁ ব্র্যাকেটটাতে দেখুন ইফের মধ্যে ব্র্যাকেট অটোমেটিক তো নেবে না, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এবার সেই জন্য ক্লোজ করা সেকেন্ড ব্র্যাকেট আমাকে দিতে হবে, না হলে আর্গুমেন্ট এরর দেখাবে। আর ইন জেনারেল বাইরে সেলে লিখলে হয়ে গেল, দেখুন সেকেন্ড ব্র্যাকেট অটোমেটিক নিয়ে নিয়েছে। সুযুক্তদা এইখানে তার মানে একটা জিনিস আমি দেখতে পেলাম কালকে এখানে যে কন্ডিশন গুলো দেয়, এই মানে কন্ডিশন হিসেবেই তো আমাকে কাজটা করতে লাগবে হিসেব মতো, একদম মেইন জিনিস একদম। এবার হ্যাঁ ফার্স্ট অফ অল কন্ডিশন গুলোকে বুঝতে লাগবে যে কি বলতে চাইছে, ওখানে কি ডিটেইলসে লেখা থাকে কন্ডিশনটা, এরকম শর্টেই লেখা থাকে কোথায় এখন কোথায় বলছেন যে কোথায় লেখা থাকে যখন যে কন্ডিশনটা দেবে, হ্যাঁ মানে হ্যাঁ এক্সেল শিটটার মধ্যে এখানে প্র্যাকটিস, ধরুন এটা তো আমি বানাবো না, আমি বোঝানোর জন্য, আপনারা পাবেন হচ্ছে যখন প্র্যাকটিস সেট পাবেন অফিসিয়াল কয়েকটা ক্লাস হয়ে গেলে, কুইজ তো কালকেই পেয়ে যাবেন, প্র্যাকটিস সেট পর সেখানে আমি দিয়ে দিই কি কি হবে, মানে এই কন্ডিশনটাকে ম্যাচ করাতে হবে তাহলে এই রেজাল্টটা আসবে, নাহলে তো স্টুডেন্ট বুঝবেই করে কোন কন্ডিশন আমি দেবো। এক্স্যাক্টলি এবার এটাতে গেলে হ্যাঁ বলেন আপনি। হ্যাঁ বলুন আমি তাহলে বলছি। না আপনি বলে নিন, আমি বলছি। আর কালকে যে আমরা সাম ইফ ইফের যে ক্যালকুলেট মানে এটা করছিলাম, ঠিক আছে, এইখানে কি পার্টি যে সাম দিয়ে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করি সেগুলো কি আসে দরকার? মানে বেসিক সামটা বলছেন তো, শুধু সাম? হ্যাঁ বেসিক সাম, মানে এই সেল সাম ইজ ইকুয়াল টু মানে এই সেল থেকে এই সেল কত হচ্ছে, এই সেল থেকে এই সেল মাইনাস করলে কি হচ্ছে, এইগুলো কি দরকার পড়ে, এগুলো কি থাকে? থাকে বলতে কোথায় বলছে, মানে প্র্যাকটিক্যাল লাইফে এই যে মানে ফর্মুলার মধ্যে ওগুলো কি ইমপ্লিমেন্ট করতে ইউজ করতে হয় ছোট ছোট? হ্যাঁ ইউজ করতে হয়, যেমন ভিলুকাপের শুধু সাম হয়, ভিলুকাপের থেকে সাম হয়, এক্স লুকাপের সাথে সাম হয়। দেখুন ফর্মুলা একটা এমন জিনিস যার কোনো শেষ নেই বলতে এটা মানে এর কোনো হার্ড এন্ড ফাস্ট রুল নেই যে এইটার জন্য এই ফর্মুলাটা ইউজ করা যাবে। অল আর সিচুয়েশন গেম, আপনার কাছে যখন কিছু আসছে সেটা একদম নতুনই কিছু আসবে কাজের জন্য, যে এবার কাজের জন্য যেটা নতুন আসছে আপনাকে নিজের মতো করে নিজের একটা অ্যানালিসিস পাওয়ার খাটিয়ে ইউজ করতে হবে, যে কোন ফর্মুলা দিলে বা কিভাবে ফর্মুলাটা আমি রাইট আপ করলে
আমার এই রেজাল্টটা ড্রিভেন হবে। কারণ হয়তো আপনার ডেটা একরকম আসবে, আপনার কাছে কোয়ারি একরকম আসবে। এর ফর্মুলাটা আপনি কেউ লিখবে হয়তো সামের সাথে ভিলুকাম, কেউ হয়তো সামের সাথে অফসেট লিখবে। তাই এর কোনো বই, বাইবেল, হোয়াট এভার কিছুই নেই যে কোথাও এইটা কাজ হলে এইভাবে ফর্মুলা লিখবো, এরকম কোথাও লেখা যায় না। ওরা সিচুয়েশন গেম, তো সবই লাগবে আপনার, অল্প বেশি সবই লাগে। ঠিক আছে, এবার বলুন আপনি কি বলছিলেন, বলুন। হ্যাঁ, এবার এটাতে প্র্যাকটিসের ক্ষেত্রে গেল, যখন আমরা এন্ড হয়ে যাবে, এন্ডে মানে শেষের দিকে যখন আমরা কয়েকটা টুল শিখেই যাব, সব শেখা হয়ে যাবে, প্রজেক্ট পেপার দেখা হয়। প্রজেক্ট পেপার এক ধরনের পেপার হয়। তখন আপনার ক্লায়েন্টের সাথে কোনো মিটিং হলো, সেটা বিহাফ অফ কোম্পানি হতে পারে, বিহাফ আপনি নিজস্ব কোনো ক্লায়েন্ট যদি থাকে, আউটসোর্স আপনি কাজ করে থাকেন, ক্লায়েন্ট কি করবে, কিছু রিকোয়ারমেন্ট পাঠাবে। এবার সেই রিকোয়ারমেন্টটা কিরকম থাকবে, যে আমার ওর কোশ্চেন পাঠাবে। ও তো আর বুঝবে না, ও যদি এগুলো বুঝতে পারতো তাহলে ওই বানিয়ে নিত। ও কোশ্চেন পাঠাবে, এবার আপনাকে প্রথমে কিছু ডেটা পাঠাবে, সে যে ফরম্যাটেই থাকো, আপনি পড়বেন, আপনি কোশ্চেন গুলোকে বোঝার চেষ্টা করবেন। এবার ওই কোশ্চেন গুলোর উপরে হয় কি, ভিজুয়ালাইজেশন তো বানিয়ে দিলাম। এবার একটা সাধারণ লোক যতই ভালো ভিজুয়ালাইজেশন বানায়, সে ভালো বুঝলেও যে কোথাও কোথাও কি ডাউট তৈরি হবে। সেই জন্য ওই পেপারের এগেনস্টে আর একটা পেপার তৈরি হয়, যাকে বলা হয় অ্যানালিসিস রিপোর্ট। অ্যানালিসিস রিপোর্টে কি থাকে, কোন ফর্মুলা ইউজ করেছি, কোন ডেটা নিয়েছি, সেই ডেটার থেকে কতগুলো পয়েন্ট নিয়েছি, এবং সেই রিপোর্ট বেরিয়ে আমার কি আউটকাম রিপোর্ট এসেছে। যেমন গভর্নমেন্ট বলে না যে আমি 1000 স্যাম্পেল নিয়েছিলাম কোভিড এর সময়, যেমন বলছে 1000 স্যাম্পেল নিয়েছি বা 5000টা স্যাম্পেল নিয়েছি, তার মধ্যে এতগুলো। বা ক্লিনিক্যাল ট্রায়াল, যে কথাটা আপনারা অনেক জায়গায় অ্যাডে শোনেন, ক্লিনিক্যাল ট্রায়াল কি, হয়তো সব জায়গায় ট্রায়াল হয়েছে, তার মধ্যে থেকে হয়তো 1 লক্ষ ডেটা পয়েন্ট নিয়েছে, তার মধ্যে বেঁচেছে হয়েছে 5000 ডেটা পয়েন্ট। তার উপর একটা বেসিস বা থিওরাম তৈরি করে নিয়েছে, এই রেজাল্টটা তৈরি হয়েছে। এইভাবে প্রজেক্ট ফাইল তৈরি করতে হয়, ইনক্লুডিং ভিজুয়ালাইজেশন ছাড়া আলাদা রিপোর্ট। কেন ইউজ করেছেন, ওই ফর্মুলাটা কেন ইউজ করেছেন, ওইভাবে ডেটাটা কেন নিয়েছেন, সব আপনাকে লিখে দিতে হয় সাথে। ব্ল্যাঙ্কটা আমি দেখাচ্ছি না, ব্ল্যাঙ্কটা খুবই সামান্য, পরে আমি দেখাবো। একটু দেখি কি কি নতুন আছে। এটা দেখে, এটা খুব কাজে লাগে সব পাসওয়ার্ডের ক্ষেত্রে। কারণ যদি কখনো আইটি কে হেল্প করতে কাজ আসে, কোনো ভাবে চলে আসে, বা কোনো রিট্রিভের কাজ আসে, তখন এগুলো লাগবেই। ব্যাংকে নেট ব্যাংকিং কেউ কখনো হয়তো ইউজ করেছে। নেট ব্যাংকিং এর সিস্টেম হচ্ছে, কোনো কোনো ব্যাংক হয়তো প্রত্যেক মাসে অটো রিসেট মেরে দেয় পাসওয়ার্ড। মানে ইউজার যেই লগ ইন করলো, সঙ্গে সঙ্গে তার কাছে দেখাবে যে দিস পাসওয়ার্ড অলরেডি এক্সপায়ার্ড, মানে আমাকে নতুন করে পাসওয়ার্ড দিতে হবে। সেম লাইক যেখানে বিপিএফও, মানে পিএফএ যেরকম হয়, পাসওয়ার্ড প্রায় 2-3 মাস পর পর অটোমেটিক রিসেট দিয়ে দেয়। এবার পাসওয়ার্ড তো রিসেট ওরা দিয়ে দিল, আমি সেম পাসওয়ার্ড আর ইউজ করতে পারবো না। কেন পারবো না, আমাদের ওই পাসওয়ার্ড যতবার আমি যত পাসওয়ার্ড ইউজ করেছি টিল নাও, সমস্ত পাসওয়ার্ড হ্যাশ মাইনিং টেকনোলজি ইউজ করে ও ওর সার্ভারে মেনশন করে রাখে। হ্যাশ মাইনিং কেন ইউজ করে, যাতে পাসওয়ার্ডটা কোনোভাবে লিকেজ না হয়ে যায়। আর এই পাসওয়ার্ডটা যেই দেওয়া থাকলো, আপনি ওই পাসওয়ার্ডটা সেকেন্ড টাইম, থার্ড টাইম, ফোর্থ টাইম যখনই ট্রাই করতে যান, আপনার দেখাবে কি অলরেডি ইউজড, এই কম্বিনেশনটি ইউজ করা হয়েছে। এবার এই প্রত্যেকটা ফাইলে অডিট হয়। অডিট রিপোর্ট কি, ধরুন রেজাল্ট একটা পেমেন্ট গেটওয়ে কোম্পানি, এবার তার আন্ডারে আছে হচ্ছে কয়েক লক্ষ ইউজার, বিভিন্ন রকম মার্চেন্ট আছে, যাদেরকে মার্চেন্ট বলে। মার্চেন্টটা বিভিন্ন টাইমে পাসওয়ার্ড চেঞ্জ করেছে, মোবাইল নাম্বার চেঞ্জ করেছে। ওরা এন্ড অফ দ্য ইয়ারে, ফাইন্যান্সিয়াল ইয়ারে রিপোর্ট ওখান থেকে ডেটা গ্যাদার করছে। গ্যাদার করে ওরা চেক করে যে কোথাও ব্রিচ হয়েছে নাকি, যে আমরা শুনি না পাসওয়ার্ড ব্রিচ হয়ে গেছে। ব্রিচটা কখন ধরা পড়ে, যখন ফাইনাল অডিট হয়, যে হ্যাঁ এরকম কোথাও দেখা গেছে যে পাসওয়ার্ড অলরেডি পুরোনো পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডই আবার রিসেট করে ওই পাসওয়ার্ড ইউজ করে আবার নতুন কোন ইউজার, মানে নতুন বলছি না, ওই ইউজার ঢুকে যাওয়া নতুন ইউজার বা ওই পাসওয়ার্ড ইউজ করে ফেলেছে কোথাও গিয়ে, ওইভাবে ব্রিচ রিপোর্ট ধরা পড়ে, অডিট হয়।
এই ডেটা অ্যানালিসিস এর মধ্যেই পড়ে এবং সেটা পরবর্তী ডেটা সায়েন্সের কাছেও যেতে পারে যদি খুব কমপ্লেক্স অডিট হয়। তাহলে পাসওয়ার্ড আমার কাছে আছে, আমার কাছে এই পাসওয়ার্ডটা আমি আবার রিপিট করেছি, আমাকে শুধু এক্সেলে বের করতে বলেছে এটা কি সেম না সেম না। কোনো জিনিসকে সেম কি সেম না চেক করার জন্য আমার একটাই ফাংশন এক্সেলে আছে যার নাম হচ্ছে এক্সাক্ট। এক্সাক্টের কথা অর্থই হচ্ছে একদম যা ছিল তাই। এই পেনটা লিঙ্ক লিঙ্ক এই ব্র্যান্ডের এই মডেলের পেন, তাহলে প্রতিটা পেন এরকমই দেখতে হবে নিশ্চয়ই, অন্য ওই নামের পেন অন্যরকম দেখতে হয়ে যাবে, তাহলে এক্সাক্ট হতে হবে, মানে এক্সাক্ট পয়েন্টটা বল। তাহলে কোনো জিনিসের সাথে টেক্সট 1 টেক্সট 2 চুজ করলাম, ও কি বলে দিল ট্রু। সেম এটা কপি করে যদি নিচে, এটা কি হচ্ছে এখানে সাথে এক্সাক্ট হয়নি কেন, এখানে ব্র্যাকেটটা স্টার্টিং ব্র্যাকেট আছে, এখানে এন্ডিং ব্র্যাকেট আছে, এই তো হয়ে গেলে ট্রু ফলস। আমার তো এটাই মেইন দরকার ছিল ট্রু ফলসে। তাহলে ট্রু আর ফলস যদি বেরিয়ে যায় তাহলে আমার দরকার কি, আমি যদি এর মধ্যে এক্সাক্ট লিখতে পারি, কোথার থেকে এক্সাক্ট লিখে ইউজ করতে পারি, যদি ট্রু হয়ে থাকে তাহলে কি বলবো ম্যাচড, আর যদি ট্রু না হয়ে গেছে ডোন্ট ম্যাচ। আমি এইভাবেও করতে পারি যে কলম তো আমি বাড়াবো না, তাহলে এর ভিতরে লিখে দিলাম এক্সাক্ট ফর্মুলা টিপস দিয়ে ফর্মুলাটাও দেখিয়ে দিই। এটা আশা করি সেরকম প্রবলেম হবে না বুঝতে, তাও দেখে নিন একবার। ক্লিয়ার থাকলে বলুন, নেক্সটটা যাব। মানে পাসওয়ার্ড আর রিপিট পাসওয়ার্ডটাকে আমরা চেক করছি এক্সাক্ট দিয়ে, তারপর হুম যদি হুম, ওটা ম্যাচ হয়ে যায় তো ম্যাচ হবে, আর ডোন্ট ম্যাচ হলে ডোন্ট ম্যাচ ডু হবে। নট ম্যাচ হবে। এখানে আমরা এই লজিকটা দিচ্ছি ইফ দিয়ে। হুম, এটা হতে পারে পাসওয়ার্ডের ক্ষেত্রে, ইউজার নেমের ক্ষেত্রে। আমরা গুগলে এখনই যদি মেল আইডি ক্রিয়েট করতে চান, আপনি সেম মেল আইডি কখনোই ক্রিয়েট করতে পারবেন না, আপনাকে নয় 9 যোগ করতে হবে, 8 যোগ করতে হবে, আরো কিছু যোগ করতে হবে। তার মানে কি ওটা ম্যাচ অলরেডি হয়ে গেছে, ওদের সার্ভারে একবারে এন্ট্রি হয়ে গেছে, ও সেকেন্ড টাইম ক্রিয়েট করতে দেবে না। সেটাই সেম ভাবে এইভাবে আমরা এখানে ইউজ করছি এক্সাক্ট ফাংশন দিয়ে। আর একটা লজিক যেহেতু যাচ্ছে, লজিক আমরা ইউজ করছি। বুঝেছি। আর আপনি কি বলেন, যখন আমরা কোনো ফর্মুলা চেক করব তখন সেটা হবে ফর্মুলা টেক্সট, রাইট তো? না, ফর্মুলাকে যদি আপনি পুরো খুলে দেখতে চান, যে আপনি হ্যাঁ। ফর্মুলাটার মধ্যে এরকম ডবল ক্লিক করে দেখবেন না, আপনি কোনো ফর্মুলাকে পুরোপুরি দেখতে চাইছেন, ইউজ করবেন ফর্মুলা টেক্সট। মানে হচ্ছে ফর্মুলাকে টেক্সট ভাবে দেখো, এটা কিন্তু তখন আর ফর্মুলা থাকলো না, এর ভিতরের ফর্মুলাটাকেও শো করছে জাস্ট, আসল ফর্মুলা এখানেই আছে। আজকে নেক্সট ডিপ পর্যন্ত করিয়ে দিই কিছুটা, তারপর বাকিটা তো আমরা আছেই। যারা এইচআর প্রসেসে কাজ করে বা এইচআর প্রসেসে রিক্রুটমেন্ট আমাদের লাস্ট হয়েছিল 1-2 মাস আগে কগনিজেন্টে, এইচআরদের ক্ষেত্রে এই ধরনের আছে, আসবেই বোনাস। ওদের কাছে তো স্কোর থাকে, ওদের কাছে থাকে রেটিং, যে কোম্পানির যেরকম প্যারামিটার্স আছে। এবার তার কাছে আছে 500-600 এমপ্লয়ি ডেটা বা তারও বেশি হতে পারে। সে কি করবে, একটা লজিক সেট বানাবে যেটা তার ম্যানেজমেন্ট বলেছে, তার বেসিসে পুরো ফাংশন তৈরি করবে, এক্সেল শিট বানাবে, দেন ফাইন্যান্স টিমকে হ্যান্ড ওভার করে দেবে। তাহলে এই ক্ষেত্রে দেখা যায় আমাদের স্ট্রাকচারটা কিভাবে হয়, যে সবসময় আপার থেকে শুরু হয়, মানে টপ থেকে। এখানে টপ বলতে গিয়ে যেহেতু এটা স্কুলের মতো ডেটা দেখানো হয়েছে, মনে হয় 90 ওভার, মানে
গ্রেটার দেন যারা 90 পাচ্ছে তারা বোনাস হবে 10%। এবার শুরু হচ্ছে টাগ অফ ওয়ার, মানে 90 থেকে 81-র মধ্যে 7%, 80 থেকে 70 5%, 70-এর থেকে যা নিচে আছে সবই হচ্ছে 3%। তার মানে 70-এর থেকে নিচে মানে হচ্ছে লেস দেন 70, মানে 69, 0 to 69, এটা আসলে কথাবার্তা হচ্ছে 0 to 69 পর্যন্ত। আর এটা হচ্ছে 80 এবং গ্রেটার দেন 80 till the 70। এই ধরনের যখন আমাকে ইফ ইউজ করতে হবে যেখানে শুরু হয়েছে উপর থেকে, তার মানে যদি আমি শুধু এইভাবে লজিক লিখি গ্রেটার দেন 90, তাহলে তো কোনোদিনই কেউ বোনাস পাবে না, একজন দুজন ছাড়া। তাহলে এই ধরনের লজিকের ক্ষেত্রে আমরা ফর্মুলা লিখব রিভার্স অর্ডারে। আমরা না তো লিখতে পারবো নিচের থেকে, কখনো নিচের থেকে কোনো ফর্মুলা লিখতে পারবো না, কারণ যদি আমি গ্রেটার দেন 70 এভাবে শুরু করে দিই তাহলে সবাই 3% হয়ে যাবে। তাহলে আমরা কিভাবে করব, আগে আমি ফর্মুলা টেক্সট দিয়ে ফর্মুলাটাকে দেখাই, নেক্সট টাইম করে দেখাচ্ছি। ইফ ফার্স্টে গ্রেটার দেন থেকে শুরু করতে হবে, সেল গ্রেটার দেন 90, যদি এটা ট্রু হয় তাহলে হবে 10%। নেক্সট হবে ইফ, এবার কি বলছে 90 থেকে 181, তাহলে আমাকে গ্রেটার দেন 81, কারণ 90-এর ঘর তো হয়ে গেছে, আর গ্রেটার দেন 90 বা ইকুয়াল টু 90 হবে না। তার মানে গ্রেটার দেন ইকুয়াল টু 81 পর্যন্ত যারা আছে তারা হবে 7%। 81 7%। কেন এখানে 90 এর হলো না, কারণ অলরেডি 90 ঘর হয়ে গেছে। এই পার্টিকুলার পার্টটা যে মুহূর্তে ট্রু হয়ে যাবে, বাকি যতগুলোই ফর্মুলা আমি ভিতরে লিখতে থাকি ইফের লজিক, যাকে আমরা নেস্টেড ইফ বলি, তখন সেগুলোর অ্যাপ্লিকেবল হবে না। এটা তখনই অ্যাপ্লিকেবল হবে যখন এটা ফলস হয়েছে। তাহলে এটা যখন ফলস হয়ে গেছে, তাহলে তার মানে সব স্টুডেন্ট গ্রেটার দেন 81 যারা আগে পাবে তাদেরকে 7% দেবো, দেন বাকিদের জন্য আমি এগাবো। তাহলে আবার ইফ আবার গ্রেটার দেন ইকুয়ালস টু 70, এই যে গ্রেটার দেন 70 কত হচ্ছে 5%, বাকি যা আছে 3%। এটাকে পার্সেন্টেজ করার জন্য ইউজ করছি 7% হয়ে গেল। এইটা তো যে কোনো ইউটিউবে ভিডিওটা আছে, আমার নতুন শেখানোর কিছু নেই। আমার যেটা কন্ট্রিবিউশন হবে, আমি আজকে 2025 ফেব্রুয়ারি মাসে বসে এভাবে কোনো ফর্মুলা লিখবো না। এভাবে ফর্মুলা লিখলে আমার এক্সেল শেখা ভুল। এখানে আমার কাছে এসে গেছে ফার্স্ট ইফস ফাংশন, আর একটা জিনিস আছে তাকে বলে হয় নেম রেঞ্জিং। এই যে পার্টটা ধরছি আমার একটা লজিক আছে কাজ করছে, কারণ নেম রেঞ্জিং তো একটা বড় জিনিস, এক্সপ্লেনেশন আমি একটা জিনিসই দেখাচ্ছি। একটা হচ্ছে এই 80 হচ্ছে সবকিছুর ভর্তা, এইগুলো আমার কাছে কিছু নেই, এগুলোকে আমি হাইড করে দিচ্ছি। ধরছি আমাকে একটাই লজিক দিয়ে তার মধ্যে চেক করতে হবে। তাহলে যে 80 আছে, এইটাকে B2 না লেখার থেকে আমি এটা একটা শর্টকাট জিনিস বের করতে পারি। ফর্মুলাতে গেলাম, ডিফাইন নেম করব। ফর্মুলাতে কি কোথায় যাব, ডিফাইন নেম। এই যে 80 আছে 88, এটা অলরেডি নিয়ে নিয়েছে যে B2, এই সিলেকশনটা তো হয়ে গেছে, আমি তো সিলেক্ট করি এটা ক্লিক করেছিলাম B2 এবং অ্যাবসলিউট রেফারেন্সে আছে। আমি এটার নাম দিয়ে দিলাম লজিক। হয়ে গেল, একটা পার্ট আমার হলো। এবার ইউজটা কি করে করব, ইকুয়ালস টু ইফস।
ইফ ফাংশনের জন্ম হচ্ছে 2022 সালে, এবং সেই ফাংশনটা এই বারবার ইফ লেখার থেকে বাঁচার জন্যই তৈরি করেছে, যে বারবার আমি ইফ বলবো না, ইফস মানে হচ্ছে সব যত খুশি। তাহলে ফার্স্ট টাইম আমি লজিক দেবো শুধু। লজিক কি হবে? লজিক হবে লজিক, এই লজিক মানে সঙ্গে সঙ্গে কাকে হাইলাইট করছে? 88 কে, গ্রেটার দেন 90। যদি 90 হয় ডাইরেক্ট আমি সেল সিলেকশন করব, আবার দেবো লজিক গ্রেটার দেন, যদি গ্রেটার দেন ইকুয়ালস টু 81 হয় তাহলে কি হবে? 7%। এলস যা হবে সব 3%। আমি একটা জিনিস জায়গায় ভুল লিখে ফেলেছি, সেটা হচ্ছে লজিক্যাল দাম টেস্ট গ্রেটার দেন 70। সেকেন্ড, আমি কোথাও টাইপিং ভুল করেছি। করে দিই 65, 3%। এটাকে যদি করে দিই 91, 10%। তাহলে আমি এইভাবে স্মার্ট ওয়ার্ক এটাকে বলে, এইটাকে বলে হার্ড ওয়ার্ক। এখনকার দিন আমি এইভাবে যাব না, প্রচুর লোকে করবে কাজে হবে। আমি যাব ওকে নেম রেঞ্জ সিলেক্ট করে নেব, পরে আমি দেখাবো যে মাল্টিপল জিনিসের নেম রেঞ্জ একবারে কি করে বানাতে হয়। এটাতে ম্যানুয়ালি করেছি, এটা অটোমেটেডও করা যায়। লজিক B2 লিখতে হবে না, ডাইরেক্ট বোনাসে যাব। কেন বানাবো? কালকের একজনের মনে হলো বোনাস আমি 12% দেবো, আমি এখানে গিয়ে চেঞ্জ করব, আমি ডাইরেক্ট কন্ডিশনে গিয়ে চেঞ্জ করব। এবং এইটাকেও কি করে তৈরি করতে ডায়নামিক সেটা আমি দেখাবো স্প্লিট টু কলাম ফিচার্স যখন শেখাবো তখন। এটাতে কোনো কোশ্চেন থাকলে বলুন। ডাউট থাকলে বলুন এটাতে। এইটা কি বলুন তো, এটা হাতে না করলে না ডাউট মানে। হ্যাঁ অবশ্যই, যত আপনি হাতে করবেন তত আপনার কোয়েরি তৈরি হবে, তখন দেখবেন এটা যতটা ভিডিওতে সোজা লাগছে তখন একটু প্রবলেম আসবে। এই জন্য সবাইকে বলি যে প্র্যাকটিস যতটা পারা যায়, জানি সবাই ব্যস্ত, কিন্তু প্র্যাকটিস যে যত করবে সে তত বেটার, মানে রিফাইন্ড হবে সে। আমি তো এই ফাইল, হ্যাঁ লেস দেন কেন হলো, হ্যাঁ আগের গুলো আন্ডার 70 বলেছিলাম সেই জন্য। হ্যাঁ আমি বলছি, এইটাতে কি হচ্ছে, এটাতে আপনি বারবার তো একই জিনিস লিখছেন, ইফের মধ্যে ইফ, ইফের মধ্যে ইফ, ইফের মধ্যে ইফ লিখছেন। এবার ইফের বেসিক ইফ কি বলে? ইফ বলে লজিক্যাল টেস্ট, যদি ভ্যালু ট্রু হয় এইটা, না হলে ফলস। তাহলে লাস্টের ইফ মানেই তো বলছে কি, লাস্টের ইফ কি বলছে, যদি গ্রেটার দেন 70 হয়, গ্রেটার দেন 70 বা ইকুয়াল টু 70 হলে 5%, আর যদি এটাও ফেল করে তো যা খুশি হবে 3%। কিন্তু এর মধ্যে ইফ তো নেই, এর মধ্যে তো ইফ ইফ লিখছি না, এর মধ্যে শুধুই ইফসের সিনট্যাক্স হচ্ছে, ইফস বনেকে আইএফএস বলে, ইফস সিনট্যাক্স হচ্ছে লজিক্যাল টেস্ট ভ্যালু ইফ ট্রু। যদি ভ্যালু ইফ ট্রু পর্যন্ত হয়ে গেলেন তাহলে আবার বলবে লজিক্যাল টেস্ট টু ভ্যালু ইফ ট্রু টু।
ওর কাছে ফলস বলে কিছু নেই, ফলস বলে কিছু নেই বলেই আমি সবার শেষে লিখে দিলাম কি, যদি সবকিছু লেস দেন হতে গ্রেটার দেন আন্ডার 70 মানে লেস দেন 70 যদি হয় তাহলে 5%। বুঝেছি। আমি পিডিএফটা ডাউনলোড করে নিই, কারণ আমি ভুলে যাই সব করতে। আচ্ছা ইসে সুইটুদা, হ্যাঁ হ্যাঁ বলুন। প্রথমে আপনি ওই মানে আমাকে না দু তিনটে ইউটিউব ভিডিও দিয়েছিলেন, ওগুলো কি মানে ডেমো ক্লাস ছিল? ইউটিউব গুলো ওগুলো দেখা দরকার আছে? না না, দেখার দরকার নেই, ওগুলো আমার এই ব্যাচটার আগের যে ব্যাচটা শুরু হয়েছিল সেইগুলো ক্লাস ছিল। হ্যাঁ 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 দিয়েছিলেন। ওগুলো ওয়ার্কশপ ক্লাস ছিল, মেনলি ওয়ার্কশপ হয়েছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। এগুলো দেখার দরকার নেই, দেখুন একটাতে ফোকাস করে আপনি প্রচুর ভিডিও দেখতে থাকেন, মানে আমি নিজের থেকে বলছি, সারাদিন লোকে করে কি, এবার আমার কিছু স্টুডেন্টও আছে তারা 4-5টা কোর্স নিয়ে নেয়, এবার তার ব্যাপার সে নিয়েছে, সে করছে কি ইউটিউবে একবার দেখছে জিনিসটা, আবার আমার ভিডিও দেখছে, আমার ভিডিও দেখতে কোনো মানে নেই, কিন্তু সে কি করে টাইমটাকে নষ্ট করে ফেলছে। আমার কথা মতো ভিডিও আমি একবারই দেখবো, নয়তো লিখে নেবো, প্র্যাকটিসটা বেশি করবো, বারবারই এটাতে ওয়েব সিরিজ না দেখে আমার একই কথা শুনে কোনো লাভ নেই। যতক্ষণ এই ফিল্ডে না নামছি ততক্ষণ আমার ওই যতই বোঝাই প্রবলেমটা বোঝা যাবে না, যেই নিজে করতে আসবে হাজার প্রবলেম শেষে যাবে। তাই একটা জিনিসই দেখুন, একটাতে যতটা প্র্যাকটিস করা যায়। আমি এটা আপলোড আমি এখনই রাতেই করে দেবো, আর কালকে সকালের মধ্যে কুইজ এসে যাবে, কুইজ নাম্বার 1, আর প্র্যাকটিস সেটটা থাকবে। কুইজটা সবাই চেষ্টা করবেন দেওয়ার, কারণ কুইজটা কি কোশ্চেন অ্যান্সার দিলে অনেক জিনিস আমরা জেনেও অনেক সময় ভুল করি। একটা কাজ করুন, কুইজটা আপনি কালকে শুক্রবার তো, কালকে ক্লাস আছে, আপনি কালকে রাত্রে দিন। কেন বলুন তো, আপনি আজকে রাত্রে দিলেন, কালকের মধ্যে করা যাবে না। শুক্রবার কি থাকবে, শনিবার ছুটি থাকবে, শনিবার করে নিতে পারবো। ঠিক আছে, আমি তাহলে শুক্রবার ক্লাসের পরে শনিবার সকালের দিকে আমি কুইজটা আপলোড করে দেবো, আপনারা টাইম মতো দিয়ে দিতে পারবেন। বা আপনি আপলোড করে দিতে পারেন আজকে, বা ওটা শনিবার দিনই করবো। ঠিক আছে, আপনি সেটা করুন, আপনাদের কোনো অসুবিধা নেই, হার্ড এন্ড ফাস্ট কিছু নেই, বাট সবাই কুইজটা দেয়, এটাতে অনেকে এটাকে অ্যাভয়েড করে যায়, সেজন্য বলা কুইজটা দিলে কি যেটা আমরা জানি সেটাও গিয়ে আমরা অনেক সময় ভুল করে ফেলি, ভুলটা অনেকটা কমানো যায়। দাদা আজকের মতো ক্লাস আমি এখানে এন্ড করছি, সবারই খাওয়া দাওয়া আছে, আর প্র্যাকটিস করুন, কোনো অসুবিধা হলে সেটা জানাবেন। ইনস্ট্যান্ট আমি তো রিপ্লাই দিতে পারবো না, কারণ আমার এখন যে ফোন টোন জমা দিয়ে দিতে হয়, আমি পরে আমি অবশ্যই গ্রুপে রিপ্লাই দিয়ে দেবো। ও আপনাদের ফোন জমা দিয়ে দিতে হয়? হ্যাঁ, আমাদের এখন নিয়ম হয়ে গেছে, ফোন জমা দিয়ে দিতে হয়, লকারে রেখে আমাদের কাজ করতে হয়। আবার যখন বেরালা অনেক সময় রিপ্লাই দিচ্ছে যে 3 ঘন্টা পরে, তার মানে তখন বেরিয়েছি আর কত কথা গল্প করছি, রাস্তায় বেরিয়েছি, তখন ফোন নিয়ে বেরালাম, বা আমাদের লকারে দিয়ে এখন অনেক রুলস হয়ে গেছে বিভিন্ন প্রজেক্ট। ফোন করবো না, আমরা করলে রাত্রিবেলায় কথা বলবো। হ্যাঁ, ওই জন্যই বলি যে হয়তো রিপ্লাই দিতে পারছি না, অনেকে হবে যে কেন দিচ্ছে না কেন দিচ্ছে না। আপনি তো আপনাদের টিসিএস এর অভিক চক্রবর্তী না অভিক বলে কাউকে চেনেন, যিনি বোম্বেতে বসেন? সেভাবে তো চিনি না, তাহলে মানে সে তো অন্য কোনো প্রসেসে আছে বা কিছু আছে, অনেক অনেক প্রসেস চলে, তো কি কোথায় আছে অর্ধেক লোককে আমরা এমনই, আমি যখন কাজ করছি সেখানে অর্ধেক লোক এখানকারই না, সব গুরুরাও, তাদেরকে আমরা ভগবান জীবনেও দেখিনি, তারা হচ্ছে মিটিং এ, তাদের একটাই আমাদের কাজ মিটিং করা, মিটিং তারা কি এখানে এসে কাজ করছে না অনলাইনে? ধরো ওই অফিসে কাজ করছে, যা হচ্ছে ক্লাউডে টোটাল কাজ, এক্সচেঞ্জ যেটাতে কাজ হচ্ছে। আমাদের বিল্ডিং, আমাদের ওখানে টিসিএস ভর্তি ইকোস্পেসে। হ্যাঁ ওখানে তো আছে বিশাল, অনেক জায়গা জুড়ে ওখানে মানে বিপিও টিপিওটাও আছে, বিপিও আছে। হ্যাঁ হ্যাঁ, আইটিএলএস প্রসেসটা বেশি চলে ওখানে। হ্যাঁ ইকোস্পেসে বিপিও, কারণ 24 ঘন্টায় লোক এসে যাচ্ছে, তো বিপিও ছাড়া কি হবে ওখানে? না, ওখানে বিপিও প্রসেস মেন চলে, ওটা যত রকম ওই জোনটা বানানোই হয়েছিল বিপিওর জন্য, এই জন্য ওখানে ক্যান্ডর ফ্যান্ডর এই জন্যই বানানো হয়েছিল। বিপিও মার্কেটটা তো আস্তে আস্তে একটা ওয়াশ আউট হয়ে যাচ্ছে এইসব চ্যাটবটের জন্য। হ্যাঁ পুরোপুরি, এখন আর হিউম্যানের দরকার নেই কোনো জায়গায়, লোকে না এখন যেমন, মানে আমি একটু অন্য কথা বলছি, এখন যে কোনো প্রসপেক্টিভে আমরা তো একটু ওল্ড জেনারেশন, মানে আমি 1993 জন্মেছে, আমাদেরকে বলা হয় মিলেনিয়াম। এবার যারা আমাদের ইয়ং জেনারেশন, যাদের সাথে আমরা কাজ করছি, তারা খুব ইম্পালসিভ ইন নেচার। এবার আমি যে ক্লাসের মধ্যে হয়তো আপনি শুনেছেন, আমি অনেকে মানে একটু কড়া কথা বলছি যে কেন এখানে প্রসেসে যাচ্ছ না, কেন বলছি,
আজকে আমরা কিন্তু আলটিমেট অবসোলেটের আস্তে আস্তে যাচ্ছে, আমাদের এজ বাড়ছে, আমরা একটা টাইমের পর রিটায়ারমেন্ট হয়ে যাব। এবার তারা হচ্ছে আমাদের জায়গায় চলে আসছে। এবার তারা না বেশি ফোন টোন পছন্দ করেন, তারা কম কথা বলে, তারা মেন্টাল হেলথের জন্য ছুটি না, যেটা আমরা কোনোদিন নিতে পারবো না, কারণ আমরা জল ঠিঙে অফিস যাবো। তাদেরকে যদি ফোন করেন, আপনি আপনি আমার একটা টিমের হয়তো বস, আপনি তাদেরকে ফোন করছেন, তারা অস্বস্তি ফিল করবে। আপনি হয়তো ফোন করছেন, হোয়াটসঅ্যাপ করে দেবেন আমি বিজি আছি, কার সাথে কথা বলছি। হ্যাঁ এবার জানি জানি, এবং প্রচন্ড এখনকার জেনারেশনটা না প্রচন্ড মানে মিথ্যাবাদী প্রচন্ড। এটা আছে। এই যে আজকে আপনি ক্লাসে দেখছেন যে মানে আপনার ক্লাসে রবিবার জয়েনও করেন, দেখবেন একজন স্টুডেন্ট আছে, আমি নাম নেব না, এটা করান স্যার ওটা করান স্যার, কিন্তু আজও সে প্র্যাকটিস করে না, মানে একটা কুইজও দেবে না, তার খালি কোয়ারি আছে। মানে এগুলো কিন্তু নিউ জেনারেশনে আছে। এবার তারা ফোন ধরবে না। এবার ফোন ধরবে আপনি যদি, সেই জন্য এখন আজকাল ডিজিটাল এড এসেছে, তাও তো লোকে দেখে না। মানে আমার কিছু কিছু ক্ষেত্রে আমিও দেখেছি, মানে মানুষ কিরকম টাইপের হয় এখনকার, মানে ইয়ং জেনারেশন, ডিজিটাল এড তুমি অ্যাডে যদি ইন্টারেস্টেড না থাকো, তোমাকে তো কেউ জোর করছে না, ও করবে কি একটা ক্লিক করবে, ক্লিক করলে সাথে সাথে রেভিনিউটা তোমার কাটলো, অ্যাডের থেকে ম্যানেজার থেকে টাকাটা কেটে নিল, তারপরে সে আপনার রেসপন্স, আরে তুমি যদি ইন্টারেস্ট না দাও কেন রেভিনিউ নষ্ট করছো ভাই। এইগুলো আছে, এগুলো থেকে বুঝিয়ে কিছু হবে না। এই জন্য এইগুলো ঠিক হবে না, মানে ইন্ডিয়াতে তো কোনোদিন হবে না। এবার এরা এরা ফোন ধরে না, তাহলে কাস্টমার কেয়ারে কি করে, তারা মেইনলি কবিকে টুইট করে দেবে, ফেসবুকে যাবে, তারা মেলও করবে না, তারা চ্যাটবটে কথা বলতে পছন্দ করে। তাহলে এই যে টোটাল একটা সিস্টেম, যে বিশাল একটা চাকরির জাম ছিল, মেনলি তো কলকাতাতে মেনলি বিপিও একটা বিশাল এমপ্লয়মেন্ট দিত, সেটা তো অলরেডি বিশাল মানে এফেক্টেড নেই প্রায় বলতে গেলে। ম্যাক্সিমাম কোম্পানি মেসেঞ্জারে এসে গেছে, অটোমেটেড চ্যাটবট এসে গেছে। আচ্ছা টেলিকম কোম্পানি যেটাতে বেশি লোকে কাজ করতো, তারাতে অ্যাপই চ্যাটবট বসিয়ে দিচ্ছে, জিও এয়ারটেল সব কিছু। আগামী নেক্সট 10-15 বছর পরে খুব খারাপ অবস্থা হয়ে যাবে, খুব খারাপ হয়ে যায়। লিঙ্কডিনের যে মালিক, তার যদি অফিসিয়াল আপনি টুইট করেন, মানে টুইটারটা বেশি ফলো করি, তাহলে নিজেই বলেছে যে 2030-30-এর দিকে 90% জব অলরেডি অবসলেট হয়ে যাবে। সত্যি তাই হবে। এবং এটা আপনি একদম ঠিক কথা বলছেন। এটা মানে আমি আপনাকে বলি, আমি একজনকে ফলো করি, দেবাশিস লানা রাইটার। এটা মানে এই যে কোভিড থেকে শুরু করেছে, এটা কোভিড না, এটা চলছে সেই স্বাধীনতার সময়ের থেকে। মানে নিউ ওয়ার্ল্ড অর্ডার চলে আসবে, মানে বলছে টপ আর বটম থাকবে, টপ বটম যারা মানে মিডিল ক্লাস বলে কিছু থাকবে না, না কিছু থাকবে না, এখন সবকিছুতে বেস্ট। আজকের কোম্পানি এত ছাটাই বেড়ে গেছে কেন, কোম্পানি আগে যেটা হতো না, একটা একটা কি বলবো, একটা ইয়েতে দেখতো যে ঠিক আছে কিছু লোকের তো কর্মসংস্থান আছে, তাদেরকে হয়তো স্যালারি কম দিলাম, রাখলাম। এখন কোম্পানি স্ট্রিক্ট হয়ে গেছে, আমার কাজ যদি চাই এরকম, ইদার তুমি দাও তাহলে তুমি আসো। তাই জন্য আমরা এটা হচ্ছে এরকম আজকে মানে খুব মানে প্রচুর লোক সুইসাইড করবে, মারা যাবে, মানে ধারণা নেই বলছে এরকম। অলরেডি তো করছে, যে লোকে পেশা রাখতে পারছে না, বিশেষ করে যারা সেলসে আছে, তারা এত টিমেন্ডাস অবস্থা। আইটিতে যারা আছে তারা অলরেডি ফার্স্ট্রেটেড, মানে আমরা নিজেরা কাজ করছি, আমরা অলরেডি ফার্স্ট্রেটেড, আমরা পাগল টাগল টাইপের হয়ে গেছে, সারাক্ষণ মাথা গরম হয়ে থাকে, কারণ আমাদের লাইফ বলে কিছু নেই। এই ফোনে জবের থেকে আমাদের সোশ্যাল মিডিয়া, হোয়াটসঅ্যাপ এসব ঢুকেছে, এইটা হচ্ছে টোটাল অল টাইম কানেক্টেড। আর একটা আউটলুক দিয়ে দাও, সারাক্ষণ নোটিফিকেশন তুলতো, তুমি ঘুরতে যাও, খেতে যাও, শুতে যাও সারাক্ষণ, আর কিছু হলে একটু মেল করে দাও, এটা তো একটু দেখে নাও। এটা যে কি আপনার আপনার অজান্তে মানে আপনাকে কিন্তু পুরো বেঁধে নিয়েছে, আপনার মুভমেন্ট কি আছে, কোনটা কি পাসওয়ার্ড, সবকিছু জেনে নিয়েছে কিন্তু। এবং আপনি প্রত্যেকটা কোম্পানি এখন যে কর্পোরেট সিম দেয়, আপনি যদি এয়ারটেল জিওর ভালো লোকের সাথে কানেক্ট থাকে, প্রত্যেক কথা বলে দেখুন, ওদের ওয়েবসাইটে দেখুন, প্রত্যেকটা কর্পোরেট সিম ট্র্যাকেবল মানে নিয়ারেস্ট টাওয়ার লোকেশন, জিপিএস অফ করে রাখলেও নিয়ারেস্ট টাওয়ার লোকেশন দিয়ে ট্র্যাক করে একটা এমপ্লয়ি কোথায় যাচ্ছে, কতক্ষণ যাচ্ছে, সে কোথাও গিয়ে কাজ করছে কিনা, অন্য কিছু সমস্ত কিছু কোম্পানি এখন ট্র্যাক করে। ওদের সমস্ত নখদর্পণে রয়েছেন আপনি, সব আছে। আপনি একটা অন্য জায়গায় কাজ করুন, ঠিক ধরবে কোথায় গেছিলেন, তার মানে আপনি এখানে কাজ আপনি ওটা বাদ দিন, অফিসার এই আধার কার্ডের মাধ্যমে আপনাকে পুরো বেঁধে দিয়েছে তো, সবকিছুতে দেয়, ফিঙ্গারপ্রিন্ট রেডি করে নিচ্ছে আপনার কয়েক মানে কি বলবো, কয়েক গোষ্ঠীর আপনার নেওয়া হয়ে গেছে, 5 গোষ্ঠী আর কি, মানে বাবা তার বাবা কি আছে সব ডেটা ওদের কাছে রয়েছে। এই জন্য দেখবেন এখন যারা আইটিতে আছে তারা দুটো করে ফোন ক্যারি করে। কেন ক্যারি করে? একটা ফোন অফিসের সিম ঘুরে রাখে, ওই ফোনটা সবসময় বাড়িতে রেখে দিয়ে যায়,
কারণ আপনার মধ্যে লগ ইন আছে, আপনার ফেস লগ ইন নেবে, ঢোকার সময় পাসওয়ার্ড দেবে। ওই অ্যাপগুলো যদি আপনি অ্যাপে আপনি জানেন, মানে অ্যান্ড্রয়েড অ্যাপ ভিতরে ডেভেলপ করতে জানেন, প্রত্যেকটা প্রতি 5 মিনিটে করে জিপিএস লোকেশন নিতে থাকে, কোঅর্ডিনেট নিচ্ছে। আমি সেই জন্য একটা রেডমির ফোনে ভরে রাখি, সবসময় বাড়িতে রেখে দিয়ে যাই, কারণ না হলে আমি কোথায় ঘুরছি, কোথায় বসে আছি, আমার কি এই যে পড়াচ্ছি, সব ভয়েস মেসেজ নিতে থাকবে। আপনি দেখুন, আপনি এখন এখন কথা বলুন একটা কিছু সম্বন্ধে, তারই একটা আপনার 5 মিনিট পরে ইনস্টাগ্রামে ফিডে চলে আসবে ভয়েস হ্যাঁ ট্র্যাকিং সিস্টেম। হ্যাঁ আছে তো। মানে আমরা যে কি আমি কিন্তু বিভীষিকার ওইটা না, মধ্যে। মনে করুন আমার অফিসে আমি কাজ করছি, নতুন হয়েছে, আপনি আপনার ফেসবুকে ইনস্টাগ্রামে আপনার ফিডে চলে আসছেন আপনি। হ্যাঁ, আপনার পাশের জন একই রিল দেখছে, দেখছে দাঁড়িয়ে আপনার সামনে দাঁড়িয়ে চায়ের দোকান থেকে, আর 5 মিনিট পরে আপনার ফোনে রিল আসছে, কারণ দুজনের কাছে কন্ট্যাক্ট এক্সচেঞ্জ আছে অলরেডি, ফোনে দুজনের সেভ আছে, নিয়ারেস্ট লোকেশন জিও লোকেশন নিয়ে নিয়েছে যে কত সেন্টিমিটার দূরে আছে, দেখায় আবার তাকে সেই জিনিস। আমরা গায়ে মাখছি না বলে, কিন্তু দিন আগামী দিন কিন্তু খুব ভয়াবহ দিন আসে। আগামীতে ভয়াবহ আসছে প্রচন্ড ভাবে। এরপরে মিডিওক্রার বা সাধারণ লোকেদের জন্য কিচ্ছু থাকবে না। সাধারণ লোকরা নয় তুমি একদম বেস্ট অফ দ্য বেস্ট হও, মানে জুয়েল হও, তাহলে তুমি কিছু করে করে খেতে পারবে, না হলে সব ছাটাই, যাও, তোমাকে ঢুকতেই দেবো না। ওই স্লেভ হয়ে থাকতে লাগবে আর কি। হ্যাঁ, ওই যা দেবো তাই করতে হবে। আজকের সেক্টর হবে যে কোনো বাসে উঠলে একটাই কথা, ডোমেস্টিক প্রসেস। ওই সেই এম পকেটের মতো কিছু সব ফাইন্যান্স কোম্পানি, সেখানে সারাদিন লোনের কল চলছে। জেনারেল 90% যারা গ্রাজুয়েট হচ্ছে তারা তো ওখানেই যাচ্ছে, তাদের কোনো স্কিল নেই। স্কিল থাকলেও তাদের হয়তো ভেরিয়াস প্রবলেমস আছে, মানে যা হয়তো শিখতে পারছে না, বা যে এটাই হয়, আইদার ওঠা করো, না হলে তুমি করো না কিছু। ব্যাস, সেই তো, সেই খুব ঠিক টাফ আছে দাদা। পজিশন আসছে। হ্যাঁ।